আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন ক্লাসে। তো আমরা আজকে হচ্ছে তোমাদের উচ্চতর গণিতের ১ম পত্রের যোগজীকরণ চ্যাপ্টারটা শুরু করব। তো ফাউন্ডেশন ক্লাস অলরেডি তোমরা হচ্ছে অনেকগুলা করে আসছো। তো তোমাদের অলরেডি মোস্ট প্রবাবলি একটা আইডিয়া আছে যে ফাউন্ডেশন ক্লাসটা আসলে কি। এখানে হচ্ছে আমরা মোটামুটি আ এই চ্যাপ্টারটা পড়ার জন্য আমাদের যে বেসিক কনসেপ্ট গুলা দরকার এবং সেই রিলেটেড একদম বেসিক ম্যাথ গুলা হচ্ছে এখানে প্র্যাকটিস করতেছি। মানে ধরো তোমার যদি হচ্ছে তোমার এরকম হয়ে থাকে যে এইচএসসি তে তুমি কোনো একটা চ্যাপ্টার একটু স্কিপ করে আসছো বা হচ্ছে তোমার ভালো করে পড়ো নাই বা অনেকদিন আগে করছিলা এটা ভালো করে মনে নাই। তো তুমি চাচ্ছ একটা কুইক রিভাইজ দিয়ে দিতে। নট লাইক এটাতে আমরা 100% প্রো হয়ে যেতে চাচ্ছি। বাট আমরা চাচ্ছি যে একটা ধারণাটা পেয়ে যাবো। সেই ধারণাটা পাওয়ার জন্যই মোটামুটি হচ্ছে এই ফাউন্ডেশন ক্লাসটা আমাদের রাখা। এবং তারপর আমাদের তো ম্যারাথন ক্লাস এগুলো তো আছেই। এখান থেকে কিন্তু তোমরা আরো ইন ডেপথ বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য আরো ক্রিটিক্যাল প্রবলেম অনেক কিছু পাবা। বাট এখানে মোটামুটি আমরা একদম বেসিক জিনিসপত্রগুলো ডিসকাস করব যেটা হলো একদম এই চ্যাপ্টারটার ফাউন্ডেশনটা বেসিক্যালি আমরা ডিসকাস করতেছি। এজন্য নাম ফাউন্ডেশন তোমরা বুঝতেছো। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে আজকের ক্লাসটা শুরু করি। আজকে কি আছে? আজকে আমরা ইন্টিগ্রেশন শুরু করব এবং ইন্টিগ্রেশনের কয়েকটা একদম বেসিক ফান্ডামেন্টাল টপিক একদম আমরা এখানে দেখব। তো এখানে একটা অ্যানিমেশন আছে। অ্যানিমেশনটা ঠিক ভালোভাবে ক্লাসের মধ্যে কাজ করবে কিনা আই এম নট 100% সিউর। বাট হোপফুলি আমরা কিছুটা হলেও কাজ করতে স্লো হইতে পারে। তো সেটা আমরা দেখব আরকি। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। যে আজকে আমাদের কি টপিক আছে? আমাদের আছে হচ্ছে ax + b। এটা খুবই ফান্ডামেন্টাল বেসিক একটা টপিক যে ফাংশনে fx dx না থেকে যদি x এর জায়গায় একটা সহগ থাকে x এর সাথে গুণ আকারে। তার সাথে একটা b থাকতেও পারে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে কি করতে হয়? তারপরে সরলীকরণ। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ যে ইন্টিগ্রেশন এর ক্ষেত্রে দেখা গেছে যে অনেক ধরনের ফাংশন আমাদের থাকতে পারে। যেখানে হচ্ছে আমরা আ কি বলে? ডিরেক্টলি ইন্টিগ্রেশন করতে পারতেছি না। কারণ ইন্টিগ্রেশন একটা ফরমেট থাকে। ওই ফরমেটে নিয়ে এসে তারপর ইন্টিগ্রেশনটা করতে হয়। তো আমাদেরকে আগে কি করতে হয়? সরি, যে জিনিসটাই ঠিক না কেন ওইটাকে ফরমেট করে আমাদের ইন্টিগ্রেবল একটা ফরমেটে নিয়ে আসতে হয় এবং সেই ফরমেট দিয়ে আমাদের পরে ইন্টিগ্রেশন করতে হয়। সো সরলীকরণ আমাদের আছে। প্রতিস্থাপন পদ্ধতি। এটা হলো আমাদের কি? যে ভাইয়া অনেক সময় আমরা যেটা করি যে হচ্ছে একটা সার্টেন জিনিসকে z ধরে নেই। z ধরে নিয়ে ওইটাকে আমাদের ইন্টিগ্রেবল একটা ফর্মের সাথে কম্পেয়ার নিয়ে আসি। তারপরে হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করতে হয়। তো সেটা নিয়ে আমরা দেখব। a টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x রিলেটেড আমাদের একটা স্পেসিফিক টাইপ আছে এটাও আমরা দেখব। এবং ট্রিগোনোমেট্রির আ যদি হচ্ছে সাইন বা কজ এর উপরে স্কোয়ার থাকে এই ধরনের কিছু একটা কেস আছে। তারপরে আরেকটা কেস আছে 1 প্লাস sin x, 1 প্লাস cos x এরকম একটা কেস আছে এবং নিচে একটা ফাংশন উপরে তার ডিফারেন্সিয়েশন এরকম ২ টা কেস আছে আমাদের। সেগুলো আমরা দেখব। তো এর মধ্যে তুমি যদি দেখো যে এখানে স্টার দেয়া আছে যে কোনটা বেশি ইম্পোর্টেন্ট। যেমন ভাইয়া প্রতিস্থাপন পদ্ধতি তুমি যদি বলো ভাই এটা কি খুব ইম্পোর্টেন্ট টপিক হিসেবে আপনি 3 স্টার দিয়ে রাখছেন। তো দেখবা যে প্রতিস্থাপন পদ্ধতির মধ্যে আমরা ২-১ টা ম্যাথ করতেছি মাত্র। ওই টপিকের হেডিং এ। আমি বলতে পারো ভাই তাহলে এটা এত ইম্পোর্টেন্ট আপনি ২ টা ম্যাথ করলেন কেন? কারণ হচ্ছে দেখো ভাইয়া এটা এরকম না যে এটা নিজে একটা সিঙ্গেল টপিক। মানে এটা অন্যান্য টাইপের মধ্যেও আমরা দেখা যাবে এই প্রতিস্থাপনটা ব্যবহার করতেছি। তো ওইভাবে হচ্ছে তুমি যদি চিন্তা করো তাহলে প্রতিস্থাপন পদ্ধতি ওভারঅল খুব ইম্পোর্টেন্ট একটা টপিক। বাট একটা দেখা যাবে যে আমরা অঙ্ক করতেছি ২ টা এর মানে এরকম না যে ওই ২ টাই আসলে ওটার অঙ্ক। অন্য টাইপের মধ্যেও হচ্ছে আমরা এগুলো ব্যবহার করব। তো এরকম অনেক পয়েন্ট অফ ভিউ আছে। এই যে এইটাও এটা একটা কি বলবো স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন এর ফরম্যাট। কারণ এই ফরম্যাট এবং এই ফরম্যাট আমরা দেখবা যে একটা করে ২ টা করে ম্যাথ করতেছি। আর তুমি বলতে পারো ভাই ১-২ টা ম্যাথে কি এনাফ? না, মানে এটা হলো তোমার অন্য ম্যাথ গুলার মানে অন্য টাইপের মধ্যে দেখবা যে এই ফরমেট আসলে আমরা তখন এই ফরমেটটা ব্যবহার করতেছি। সো এইজন্য এগুলোকে আমরা কি দিছি? 3 স্টার। মানে ইন্ডিভিজুয়ালি একা এই টাইপের মধ্যে আমরা হয়তো অল্প ম্যাথ করতেছি। বাট অন্য টাইপের মধ্যে এগুলো আমাদের লাগবে। তো চলো আমরা শুরু করি দেখি কি আছে। দেখো আমরা একদম শুরুতে এই যে একটা অ্যানিমেশন এর কথা বলতেছিলাম যে আমরা আসলে কি করতে চাচ্ছি ইন্টিগ্রেশন এ সেটার একদম প্রাথমিক ধারণা এটা আমরা বের করতে চাচ্ছি। ওকে? তো অনির্দিষ্ট যৌগজ এটা আসলে কি জিনিস? তো এখানে একটা ছবি আছে তোমরা দেখতে পারতেছো যে এখানে একটা এক্স অ্যাক্সিস আছে, ওয়াই অ্যাক্সিস আছে এবং তারা যেখানে ছেদ করে এটা হচ্ছে আমাদের কি? মূলবিন্দু। তো এখানে আমাদের একটা ফাংশন আছে যেটা আমরা এরকম হলুদ কালার দিয়ে দেখাচ্ছি। এটা randomly আমি আঁকাইছি যে y f(x) একটা র‍্যান্ডম ফাংশন। এই ফাংশনটাকে আমরা যেটা চাচ্ছি যে x এর মান যেখানে 0 আর x এর মান যেখানে x এই সীমার মধ্যে এই ফাংশন এবং x অক্ষের মধ্যবর্তী অংশের এই ক্ষেত্রফলটা আমরা বের করতে চাচ্ছি। মানে আমাদের টার্গেট হলো এই ক্ষেত্রফলটা বের করা। দিস ইস আওয়ার টার্গেট। ওকে? এর মধ্যবর্তী অংশের ক্ষেত্রফলটা বের করা। দিস ইস আওয়ার টার্গেট। এখন এই টার্গেট ফিল আপ করার জন্য আমরা এখানে কি করতেছি? চলো দেখি। দেখো এইটা যেহেতু একটা র‍্যান্ডম ফাংশন, টেরা বেঁকা, তাই না? এইখানে নিচের যে কার্ভটা আছে এটাকে আমরা বলি এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো এই এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি বের করতে চাই, তার জন্য তো ডিরেক্ট আমাদের কোনো ফর্মুলা নেই। তো ম্যাথমেটিশিয়ানরা অনেক বছর আগেই ইভেন ক্যালকুলাস আবিষ্কারের আগেই যেটা রিয়ালাইজ করছে যে আমরা যদি এখানে অনেকগুলা ছোট ভাগ করতে পারি। ভাগ করি দেখো, এরকম ছোট ভাগ করি। এই যে এখানে একটা মনে করো এটা একটা ভাগ, ওকে? এইটা একটা ভাগ। এই প্রত্যেকটা ভাগের ক্ষেত্রফলগুলো যদি আমরা বের করি তাহলে সেগুলোকে যোগ করলে মোটামুটি এটার একটা ক্ষেত্রফল আমরা পেয়ে যাব। তার মানে কি?
তোমার হচ্ছে প্রথমত এই পুরাটার এরিয়া ইন্টিগ্রেশনের মানে এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করাতে যেহেতু আমাদের কোনো ফর্মুলা নেই, আমরা আগে থেকে ছোট ছোট ভাগ করছি। কারণ ছোট ছোট ভাগ করলে কি হবে, কতগুলো ভাগ করছি আমরা যদি একটু দেখি। ও বাই দ্য ওয়ে একটা জিনিস বলি, এই প্রত্যেকটা ভাগের যে প্রস্থ এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিএক্স, মানে ডেল্টা এক্স, সরি ডেল্টা এক্স। ওকে, তাহলে এইটুকু হচ্ছে আমাদের ডেল্টা এক্স। একইভাবে দেখবা যে এইটুকু আমাদের কি আসবে, ডেল্টা এক্স। একইভাবে এইটাও আমাদের কি আসবে, ডেল্টা এক্স। এখানে প্রত্যেকটাই আমাদের কি আসতেছে, ডেল্টা এক্স হয়ে যাচ্ছে। এবং এইখানে যে ওয়াই এর মান ফাংশনের, এটা হচ্ছে এক্স এর মান যখন 0 তখনকার ওয়াই এর মান, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে, ও আচ্ছা এটার পরে আসতেছি, প্রত্যেকটা হচ্ছে ডেল্টা এক্স। এবার দেখো ওখানে কতগুলো ভাগ করছে একটু বলে নেই, যে ধরো এটা হচ্ছে আমাদের কি প্রথম ভাগ, এটা হচ্ছে প্রথম ভাগ। তারপরে কি, এটা হলো আমাদের দ্বিতীয় ভাগ, এটা হলো আমাদের কি, এই ভাগটা হচ্ছে আমাদের তৃতীয় ভাগ। এইভাবে তোমার 4, 5, 6 করতে করতে এটা n তম ভাগ আর কি, ঠিক আছে? তাহলে 4, 5, 6 করতে করতে এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের n তম ভাগ। তাহলে আবার একটু রিক্যাপ করি আমরা কি করলাম, যে আমরা একটা ফাংশন নিছিলাম, এই ফাংশনটার x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু x পর্যন্ত এই পুরো অংশের এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করতে যাচ্ছিলাম। যেহেতু ডিরেক্ট কোনো ফর্মুলা নেই, আমরা এগুলোকে অসংখ্য ছোট 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 ভাগ করছি, এবং এই প্রত্যেকটা ভাগের প্রস্থটা হলো আমাদের কি, এই প্রস্থগুলো সমান ডেল্টা এক্স করে, এবং n সংখ্যক ধরো আমরা ভাগ করছি। এখন এই যে n সংখ্যক আমরা ভাগ করলাম, এই ভাগের এইখানে x ইকুয়াল টু 0 তে এটার y এর মানটা কি, এটাকে আমরা নাম দিলাম ধরো y নট। তাহলে এর পরবর্তী অংশে এইখানে এইটা যেমন সামনে এই ভাগের শুরুতে যে তোমার ওয়াইটা আছে, এটাকে ধরো নাম দিলাম y1। আবার এইখানে আমাদের যে ওয়াইটা আছে এটাকে নাম দিলাম ধরো y2। তাহলে এটা হবে y3, এটা হবে y4, y5, y6, এরকম করতে করতে এটা yn পর্যন্ত চলে যাবে। ঠিক আছে, যে y3, তারপরে y4, y5, y6, yn পর্যন্ত এই জিনিসটা চলে যাচ্ছে। তাহলে টোটাল এতগুলো আমরা ভাগ করছি, n সংখ্যক ভাগ করছি। তো আলটিমেটলি প্রথমটা ওয়াই নট দিয়ে শুরু করছো, এক নাম্বারেরটার আগেরটা ওয়াই নট, 2 নাম্বারটার আগেরটা y1, 3 নাম্বারটার আগেরটা y2, তাহলে n নাম্বারটার আগেরটা yn -1, এক কম, তাহলে n নাম্বারের পরেরটা আমাদের কি হবে, yn। এভাবে জিনিসটা যাচ্ছে, মানে যেমন 1 এর আগেরটা 0, 2 এর আগেরটা 1, 3 এর আগেরটা 2, তাহলে n এর আগেরটা হবে n-1, তাহলে এর পরেরটা হবে হচ্ছে yn। এটা হলো আমাদের ভাগ। এখন আমরা চাচ্ছি কি, এখন আমরা চাচ্ছি প্রত্যেকটা ভাগে আমরা এরিয়াগুলো বের করব। তারপরেও কিন্তু এই ভাগ নিজেও কিন্তু হচ্ছে তোমার কোনো স্পেসিফিক না, মানে এটা কিন্তু বাঁকা। তাহলে এটা কিন্তু কোনো তোমার ত্রিভুজ না, চতুর্ভুজ না, বা বর্গ না, এরকম কিছু না। তাহলে আমরা কি করতেছি দেখো, আমরা এই অংশটুকুকে এটার অ্যাপ্রক্সিমেট একটা এরিয়া বের করতে চাচ্ছি, এটাকে একটা আয়তক্ষেত্র চিন্তা করে। তো ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা যদি আমরা y নট ধরি আর প্রস্থটা যদি ডেল্টা এক্স ধরি, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি হবে, দৈর্ঘ্য হচ্ছে y নট আর প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স, তাহলে এটা আসবে y নট ডেল্টা এক্স। এবার পরের আয়ত, যদি এই অংশটাকে আমরা যদি একটা আয়তক্ষেত্র তৈরি করি, এখানে এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা হচ্ছে y1, প্রস্থটা হচ্ছে ডেল্টা এক্স, তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি আসবে, y1 ডেল্টা এক্স। একইভাবে এই পরের আয়তক্ষেত্র দেখো, এটার প্রস্থ হচ্ছে y2 আর দৈর্ঘ্য হচ্ছে y2, প্রস্থ হচ্ছে ডেল্টা এক্স, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, এটা হবে তোমার হচ্ছে y3 ডেল্টা এক্স। এভাবে এই আয়তক্ষেত্র এটা 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 প্রত্যেকটা যদি হচ্ছে আমরা ক্ষেত্রফল এভাবে বের করতে চাই, তাহলে একদম লাস্টেরটার ক্ষেত্রে কি হবে, এটা n তম আয়তক্ষেত্র। তাহলে দেখো তার আগেরটা যে আমাদের ওয়াইটা আছে, এটা কি yn-1, আর প্রস্থটা কি ডেল্টা এক্স, তাহলে এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল কি হবে, এই আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হবে হচ্ছে yn-1 ইন্টু ডেল্টা এক্স। তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করলাম, এবং সেই ক্ষেত্রফলগুলোকে আমরা যোগ করি, তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট এরিয়াটা পাবো। অ্যাপ্রক্সিমেট কেন বলতেছি, কারণ তুমি দেখতে পাচ্ছ যে ভাই দেখেন এই জায়গাটায় এই অংশটুকু বাদ পড়ে গেছে, এটা আমার বের করার কথা ছিল কিন্তু এটা এখানে আসে নাই, তাহলে এটা একটা এররও হয়ে গেছে এখানে। আবার দেখো এই জায়গাটা এই অংশটা বাদ পড়ে গেছে, এটার এরিয়া আমাদের বের করার কথা ছিল কিন্তু এটা এখানে আসে নাই, এখানে এই অংশটুকু বাদ পড়ে গেছে, ওই যে কথা ছিল কিন্তু আয়তক্ষেত্র কনসিডার করার কারণে এটা আসে নাই। আবার এখানে এই অংশটুকু বাদ পড়ে গেছে, মানে এক্সট্রা চলে আসছে, যেটা আমাদের বের করার কথা না, এটা আমাদের এরিয়ার বেশি, এটা আমাদের বের করার কথা না কিন্তু চলে আসছে। এখানেও একটা অংশ এক্সট্রা আসছে, এখানে এক্সট্রা আসছে, এখানে আবার কিছু অংশ বাদ পড়ে গেছে, এখানে আবার কিছু অংশ বাদ পড়ে গেছে। তুমি কিন্তু এটা গ্যারান্টি দিতে পারবে না ভাই যেখানে যতটুকু অংশ বাদ পড়ে গেছে এখানে ঠিক ততটুকু অংশ এক্সট্রা আসছে, ইউ ডোন্ট নো দ্যাট, তাই না? ফাংশনের উপর ডিপেন্ড করে তুমি কিন্তু ইউ ক্যানট গ্যারান্টি দ্যাট। তাহলে এইটাকে আমরা এখন কি করতে পারি, তো সেটা বলার আগে আমি যদি একটু দেখি যে এই এরিয়াগুলোর অ্যাপ্রক্সিমেট আমরা করছি কিভাবে। এই যে y নট ডেল্টা এক্স, এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, y1 ডেল্টা এক্স, এটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, y2 ডেল্টা এক্স, এটা এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এভাবে প্রত্যেকটা যোগ করে এটা হলো yn-1, n এর আগেরটা হচ্ছে n-1, তার সাথে ডেল্টা এক্স গুণ করলে এই লাস্টের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। তো সবগুলো যেহেতু যোগ করতেছি বা সামেশন করতেছি, আমি যদি তোমাদেরকে বলি এটাকে এরকম লেখায় লেখা যায় যে ভাইয়া সবার থেকে একটা y নট করে করে কি নেওয়া যায়, y নট, y1, y2, সবার মধ্যে দেখো ডেল্টা এক্স আছে, ডেল্টা এক্সটাকে যদি আমরা কমন নেই,
আমরা এটা এরকম লিখতে পারি যে y0 y1 y2 ডট 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 yn মাইনাস 1 ডেল্টা এক্স। ডেল্টা এক্সটাকে কমন নেওয়া হয়েছে। কমন নেওয়ার পরে তুমি কি বললা যে এদেরকে ভাই সামেশন করতেছি, যোগ করতেছি। তাহলে সামেশন করলে জিনিসটাকে আমরা এরকম লিখতে পারি সামেশন অফ i ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 yi ডেল্টা এক্স। মানে কি i এর মান যদি আমি 0 বসাই তাহলে আমি y0 ডেল্টা এক্স পাবো। i এর মান যদি আমি 1 বসাই তাহলে y1 ডেল্টা এক্স পাবো। i এর মান যদি আমি 2 বসাই তাহলে y2 ডেল্টা এক্স পাবো। এভাবে লাস্টে i এর মান যদি n মাইনাস 1 পাই তাহলে আমি এটা পাবো। এই সবগুলোকে আমরা সামেশন করতেছি বা যোগ করতেছি, এজন্য জিনিসটাকে এরকম দেখাচ্ছে। বাট এখনো কিন্তু ওই প্রবলেমটা আমাদের রয়ে গেছে। কি প্রবলেম রয়ে গেছে? যে ভাইয়া এটা কিন্তু আমাদের এক্সাক্ট এরিয়া না। এক্সাক্ট এরিয়া না, এটা অ্যাপ্রক্সিমেট এরিয়া। কারণ কিছু অংশ বাদ গেছে, কিছু অংশ এক্সট্রা আসছে। তো এই প্রবলেমটাকে আমরা সলভ করতে পারি কিভাবে? দেখো, আমরা আরেকটা কেস একটু দেখতেছি এখানে। ধরো আমরা এখন এই যে একই জিনিসটাকে অন্যভাবে চিন্তা করতেছি। একটা ছোট একটা অংশ নিচ্ছি যেটা আমাদের ফাংশন। আমরা যদি এইটার একটা ভাগে ভাগ করি তাহলে কিরকম হবে? এটাকে যদি আমরা ১ ভাগে ভাগ করছি এখানে ২ ভাগে ভাগ করছি, আর ওইটাতে মনে করো আমরা ৪ ভাগে ভাগ করছি। মানে আমরা কি করছি? ভাগের সংখ্যা আস্তে, আস্তে বাড়ায় দেখতে চাচ্ছি যে কি হয়। তো ১ম যখন আমি ১ ভাগে ভাগ করছি, তখন আমি যদি একটা আয়তক্ষেত্র কনসিডার করি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে এই অংশটুকু আরকি। মান বের করতেছি না। আমরা জাস্ট দেখো এই অংশটুকু লিখছি। কিন্তু এত বিশাল একটা ক্ষেত্রফল আমাদের বাদ পড়ে যাচ্ছে। এত বিশাল একটা এরর হয়ে যাচ্ছে যদি আমরা একটা ভাগ করি। কিন্তু যখন আমি ২ টা ভাগ করতেছি, তখন আমি এই পাশের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি, এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাচ্ছি। এখনো আমাদের কিছু অংশ বাদ পড়ে গেছে, বাট যে অংশটুকু বাদ পড়ছে সেটা কিন্তু এত বড় না। এবং এখানে একটা বিশাল অংশের ক্ষেত্রফল কিন্তু আমরা ইনক্লুড করতে পারছি। ৪ ভাগ করলে দেখো, আমরা ৪ ভাগ যখন করতেছি, তখন হচ্ছে ১ টা ২ টা ৩ টা ৪ টা ক্ষেত্রফল পাচ্ছি আয়তক্ষেত্রের। এখন কিন্তু এই এররের পরিমাণটা আগের থেকে আরো কমে গেছে। এখানে যত বড় ছিল এরর, দেখো এখানে তার থেকে বড় ছিল। আস্তে, আস্তে এখানে আরো কি হইছে? কমে গেছে। কারণ তুমি এখানে যখন অর্ধেক করছো আবার তুমি আরো কিছু অংশের এরিয়া ইনক্লুড করতে পারছো এখানে। আবার এখানে অর্ধেক করছো যেহেতু, তখন এখানে কিছু অংশের এরিয়া তুমি ইনক্লুড করতে পারছো এখানে। সো আমাদের এররটা আস্তে, আস্তে কি হয়ে যাচ্ছে? এররটা আস্তে, আস্তে কমে যাচ্ছে। যেটা তুমি এভাবে চিন্তা করো যে আগেরবার যখন এরকম একটা ভাগ ছিল, এরকম একটা ভাগ ছিল। তাহলে এই অংশটুকু বাদ পড়ছিল, এই অংশটুকু বাদ পড়ছিল। তো ওই অংশটুকু কিন্তু এখানে ইনক্লুড হইছে। মানে আমরা যত ভাগ সংখ্যা বাড়াচ্ছি, তত ওই এররের পরিমাণটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে ভাগ সংখ্যা বাড়াইলে আমাদের কি হয়? এররের পরিমাণটা আস্তে, আস্তে কমে যায়। তাহলে আমরা যদি আস্তে, আস্তে এরকম করতে থাকি যে ভাইয়া এই যে এখানে ভাগ ছিল টোটাল কতগুলা? n সংখ্যক। এই n এর মান যত বাড়ে, আমাদের এররের পরিমাণ তত কি হয়? এররের পরিমাণটা তত কমে, রাইট? n এর মান যত বাড়ে, ভাগ সংখ্যা যত বাড়ে, এররের পরিমাণ তত কমে। এবং তাতে কি হয়? তুমি যদি মনে করো এখন যখন এই যে ভাগ করছো মনে করো ১০ টা, তখন ডেল্টা এক্স এর মান যত হবে, এই সেম জায়গায় যদি আমি আরো অর্ধেক, অর্ধেক করে ২০ টা ভাগ করতাম, তাহলে ডেল্টা এক্স এর পরিমাণ আরো কি হয়ে যেত? ছোট হয়ে যেত। তার মানে এররও কমে, ডেল্টা এক্স এর মানটাও আস্তে, আস্তে কি হয়? কমে, যদি আমরা n এর মান বাড়াই। তাহলে যদি আমরা এরকম করি যে ভাইয়া n এর মানটাকে আমরা ইনফিনিটির কাছাকাছি নিয়ে যাই, ভাগ সংখ্যা বাড়াইতে, বাড়াইতে এমন করলাম যে প্রায় অসীম সংখ্যক ভাগ হয়ে গেছে। তাহলে কি হবে? তাহলে এররের পরিমাণ কমতে, কমতে তোমার প্রায় 0 র কাছাকাছি চলে যাবে। এবং সেই ক্ষেত্রে ডেল্টা এক্স এর মানটাও কি হবে? মানে যদি এখানে তুমি আগে ১০ টা ভাগ করছিলা, তখন ডেল্টা এক্স এতটুকু ছিল। ২০ টা করলে তার অর্ধেক হয়ে যাবে। ৪০ টা করলে তারও অর্ধেক হয়ে যাবে। মানে ডেল্টা এক্স এর মানটা আস্তে, আস্তে ছোট হইতে, হইতে 0 র কাছাকাছি চলে যাবে। তার মানে আমরা এটা বলতে পারি যে ভাগ সংখ্যা যদি ভাই আমরা তাহলে বাড়াই, তাহলে আস্তে, আস্তে কি হয়? এই এররের পরিমাণটা 0 র কাছাকাছি চলে যায়। ডেল্টা এক্স ও তখন 0 র কাছাকাছি চলে আসে। তখন এই এরর যদি আস্তে, আস্তে 0 র কাছাকাছি চলে যায়, তখন কি আস্তে, আস্তে এই অ্যাপ্রক্সিমেশনটা এক্সাক্ট এরিয়ার দিকে যায়। তার মানে যত তুমি এখানে ভাগ বেশি করবা, তত তোমার কি হবে? অ্যাপ্রক্সিমেশনটা এক্সাক্ট এর দিকে যাবে। তাহলে অ্যাপ্রক্সিমেট এরিয়াটা আমাদের কি ছিল? অ্যাপ্রক্সিমেট এরিয়া ছিল হচ্ছে আমাদের এরকম দেখতে, যেটা যদি আমরা a প্রাইম লিখি, এটা সামেশন অফ yi ডেল্টা এক্স, এটা ছিল i এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। রাইট? তাহলে যদি আমরা এই কাজটা করি যে ভাগ সংখ্যা যদি ইনফিনিটির কাছাকাছি যায়, বা ডেল্টা এক্স এর মান যদি তোমার 0 র কাছাকাছি যায়, তাহলে এররের মানটা আসলে কি হবে? এররের মানটাও 0 র কাছাকাছি যাবে। তখন আমরা যেটা পাবো যে এক্সাক্ট এরিয়া পাবো। এক্সাক্ট এরিয়াটা আমরা কত বলতে পারি? এক্সাক্ট এরিয়া যদি a হয়, এক্সাক্ট এরিয়াটা যদি আমাদের কি হয়? a হয়, এটা আমাদের কি করতে হবে? এখানে একটা লিমিট কনসিডার করতে হবে। যে ভাইয়া দেখেন এই যে সামেশন অফ yi ডেল্টা এক্স, i এর মান 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত, এখানে একটা লিমিট নিয়ে আসতেছি আমরা। লিমিট ডেল্টা এক্স কমা n টেন্ডস টু 0 কমা ইনফিনিটি। মানে লিমিটটা কি হয়েছে দেখো, যে ডেল্টা এক্স এর মান 0 র কাছাকাছি, n টা হলো ইনফিনিটির কাছাকাছি। এই যে লিমিটটা আমি এখানে বসাইলাম, তখন কি হবে?
এই যে ভাগ সংখ্যা প্রায় অসীমের কাছাকাছি চলে যাবে এবং ডেল্টা এক্সটা 0 এর কাছাকাছি চলে যাবে এবং তখন এররটা প্রায় 0 হয়ে যাবে এবং তখন আমরা এক্সাক্ট এরিয়াটা পাবো। এই যে লিমিট কনসিডার করার পরে যে জিনিসটা আমরা পাইছি সেটাকে আমরা এরকম ভাবে লিখি যে দেখো এটা হলো তোমার y dx, মানে তখন আর এই যে y i না লিখে এটাকে জাস্ট সিম্পলি আমরা y লিখতেছি আর ডেল্টা এক্স কে dx লিখতেছি। আর এই সামেশন যে সাইনটা আছে এই সামেশন সাইনটা আমরা বলি এটা পরিবর্তিত হয়ে এরকম দেখতে হয়ে গেছে যে এইটা হলো ইন্টিগ্রেশন সাইন। এটা সামেশন লেটারের, এটা হলো তোমার কি সামেশন লেটারের প্রথম অক্ষর, আমি ছোট করে লিখতেছি সামেশন লেটারের প্রথম অক্ষর এস, এসটা হচ্ছে লম্বা হয়ে গেছে এভাবে জিনিসটা আসছে, তো এটাকে বলা হয় হচ্ছে ইলংগেটেড এস বা লম্বা এস, ইলংগেটেড এস বা লম্বা এস। ওকে, তাহলে এটা হচ্ছে লম্বা এস, এইটা হলো আমাদের ইন্টিগ্রেশন সাইন, মানে এটা কই থেকে আসছে সামেশন লেটারের প্রথম ওয়ার্ড এস থেকে আসছে। সো দিস ইজ বেসিক্যালি এন এস জাস্ট লম্বা হয়ে গেছে। সো তখন আমরা এটাকে কি বলতেছি ওয়াই ডিএক্স। এবং তোমরা বলতে পারো ভাই এখানে আইটা চলে গেছে কেন? কারণ দেখো আগের ওয়াই গুলা দেখো পরস্পর ডিসক্রিট ছিল, মানে আলাদা আলাদা ছিল, যে এখানে একটা ওয়াই নট আছে, এখানে একটা ওয়াই ওয়ান আছে, এর থেকে দূরে একটা ওয়াই টু আছে। বা যখন তুমি ডেল্টা এক্স অর্ধেক করে দিলা তখন কি হলো ওয়াই নটটার আর ওয়াই ওয়ানটা একটু কাছে চলে গেল, এরপর যদি তুমি আরো অর্ধেক করে দাও তাহলে আরো কাছে চলে গেল। তো যত তুমি হচ্ছে এই ডেল্টা এক্সটাকে জিরোর কাছাকাছি নিয়ে যাবা তত এখানে ওয়াই নট আর ওয়াই ওয়ান পরস্পরের অতিরিক্ত কাছে চলে আসবে, এতটাই কাছে চলে আসবে যে এই ওয়াই নট আর তার পাশের ওয়াই ওয়ানটা প্রায় সেম হয়ে যাবে। মানে তুমি এভাবে চিন্তা করো যে আমি যদি এই কাজটা করি যে তোমার এটা হলো ওয়াই নট আর পরবর্তীতে ওয়াই ওয়ান যেটা আছে এটা এর এতটাই কাছে, এটা হলো ওয়াই ওয়ান, এরা দুইজন এতটাই কাছে যে ডেল্টা এক্সটা প্রায় কি ডেল্টা এক্সটা জিরোর কাছাকাছি। এবং তখন যেটা হচ্ছে যে এই জিনিসটা একদম প্রায় পিওর একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে, এটা পিওর একটা আয়তক্ষেত্রের মতো হয়ে যাবে। এবং তখন যেটা হবে তখন তোমার এই এরিয়াটা আমরা যেটা পাচ্ছি একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তখন ওই এররটা উপরে যেটা ছিল এটা অলমোস্ট জিরো হয়ে যাবে, তখন আমরা এক্সাক্ট এরিয়াটা পাবো। এবং দেখো এই ওয়াই নট এবং ওয়াই ওয়ান এতটাই কাছে হয়ে যাচ্ছে যে এটা প্রায় এই অংশের মধ্যে যতগুলা ওয়াই থাকা পসিবল, এই অংশের মধ্যে যতগুলা ওয়াই থাকা পসিবল তুমি বেসিক্যালি সবগুলা ওয়াই পেয়ে যাচ্ছ। তো এখন আর ওয়াই গুলা কি নাই, এখন আর ওয়াই গুলা ডিসক্রিট নেই, আলাদা আলাদা নেই, যেখানে একটা ওয়াই তার থেকে একটু দূরে একটা ওয়াই, নো, সবগুলা ওয়াই এখানে চলে আসতেছে। সো দিস ইজ বেসিক্যালি হোয়াট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। সো দিস এটা হলো তোমার কন্টিনিউয়াস মানে সবগুলা ওয়াই পাওয়া যাচ্ছে। আর এটা ছিল আমাদের ডিসক্রিট, ডিসক্রিট মানে আলাদা আলাদা। ঠিক আছে, দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। প্রথমত বেসিক আইডিয়া হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমরা ইন্টিগ্রেশন করে তাহলে এরিয়া আন্ডার দ্য কার্ভ পাচ্ছি, দ্যাট ইজ দ্য বেসিক আইডিয়া। এটা কিন্তু এই ধারণাটা কিন্তু তোমার হচ্ছে আমাদের এই ক্যালকুলাস আবিষ্কারের আগেই ছিল যে যত আমরা এটা যত ভাগগুলা ছোট করব তত এরিয়াটা আমাদের কি হবে এক্সাক্ট হবে। তো দ্যাট ওয়াজ দ্য বেসিক আইডিয়া। কিন্তু প্রবলেম হচ্ছে যে ইন্টিগ্রেশন আমরা করলে এরিয়া আন্ডার দ্য কার্ভ পাচ্ছি, এটা হচ্ছে ট্রু ছিল, বাট মানুষজন এটা জানতো না যে ইন্টিগ্রেশনটাকে আমরা কিভাবে করব। সো দেয়ার কামস হচ্ছে তোমার নিউটন বা হচ্ছে লিবনিজ যারা হচ্ছে এটাকে ইন্ট্রোডিউস করছে, সেটা হলো যে ভাইয়া আমরা যদি এভাবে চিন্তা করি যে এটা একটা সংখ্যা রেখা আছে, সংখ্যার এখানে 0 আছে, এখানে মনে করো x আছে, মানে এই দৈর্ঘ্যটুকু হচ্ছে x। তো আমরা যদি সংখ্যা রেখার এই 0 থেকে x পর্যন্ত অংশটাকে অসংখ্য ছোট 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 ডেল্টা x অংশে ভাগ করি বা dx অংশে ভাগ করি, ধরো অসংখ্য ছোট ছোট আমরা dx অংশে ভাগ করলাম, মানে অতিরিক্ত ছোট আর কি, এগুলো সবগুলা dx অংশে ভাগ করলাম। এই সবগুলা dx গুলাকে যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা আবার কি পেয়ে যাই, আমরা এই এক্সটা পেয়ে যাই না। এই প্রত্যেকটা যদি আমাদের dx হয়, এই 0 থেকে x পর্যন্ত অংশটাকে আমরা যদি অসংখ্য ছোট 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 dx অংশে বা ডেল্টা x অংশে ভাগ করি, ডেল্টা x মানে কি যদি dx টা অনেক ছোট হয় তখন dx মানে ডেল্টা x টা অনেক ছোট হয় তখন আমরা dx বলতেছি। তো বেসিক্যালি অসংখ্য ছোট ছোট অংশ যদি ভাগ করি, ভাগ করার পরে আমরা যদি তোমার হইলো তাদেরকে যোগ করে দেই বা ইন্টিগ্রেট করে দেই তাহলে আমরা আসলে কি পেয়ে যাই x পেয়ে যাই। মানে এই যে সবগুলা dx কে যদি যোগ করে দাও, সামেশন করে দাও, ইন্টিগ্রেট করে দাও, তাহলে আলটিমেটলি ইন্টিগ্রেশন মানে কিন্তু বেসিক্যালি একটা যোগ, তাহলে আমরা কি পাচ্ছি আমরা x টাকে ফেরত পেয়ে যাচ্ছি। তো এই আইডিয়া থেকে তারা যেটা বলছে দেখো এই d এর সাথে যখন x থাকতেছে তখন এই x টা বের হয়ে আসতেছে বাইরে। তো তাহলে ওরা বলেছে তাহলে এরকম হওয়া উচিত যে ভাইয়া তাহলে d এর সাথে যদি e টু দি পাওয়ার x থাকে তাহলে ভাইয়া এটা e টু দি পাওয়ার x হবে, যে এই e টু দি পাওয়ার x টা কি হবে বাইরে যাবে, d e টু দি পাওয়ার x, এটা হবে কি শুধু e টু দি পাওয়ার x। তারপরে ধরো এখানে তোমার আসলো d sin x, তাহলে সেটা কি হবে এটা হবে sin x। ওই যে তোমার হচ্ছে d এর ভিতরে যে জিনিসটা আছে এটা বাইরে চলে আসতেছে, তারা বলে যে দেখো dx এর ক্ষেত্রে যেমন x বাইরে আসছে
তাহলে সেম ভাবে ডি ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে এটা কি টু দি পাওয়ার এক্স হবে। মানে এইভাবে চিন্তা করো, অনেকগুলা ক্ষুদ্র 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 ই টু দি পাওয়ার এক্স এর খণ্ডকে যোগ করলে আমরা ই টু দি পাওয়ার এক্স পেয়ে যাই। অনেকগুলা ক্ষুদ্র 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 তোমার সাইন এক্স এর খণ্ডকে যোগ করলে আমরা কি টোটাল যোগ করলে সাইন এক্স টাকে পেয়ে যাই। ঘটনাটা অনেকটা এরকম আর কি। সো বেসিক্যালি তুমি এভাবে চিন্তা করতে পারো যে অনেকগুলা ক্ষুদ্র 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 অর্ঘকে যোগ করলে তুমি বেসিক্যালি কি পেয়ে যাচ্ছ, তুমি টোটাল অর্ঘবাহিকে পেয়ে যাবে আর কি। তো এটা হলো আমাদের ঘটনা। ওকে, সো এটা যদি আমাদের হয় তাহলে এটার বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের ফান্ডামেন্টাল হিসেবে আসছে যে এখান থেকে আমরা বাকিগুলোকে আস্তে আস্তে নিয়ে আসতে পারি কিভাবে। তারা বলছে যে দেখো আমরা একটা জিনিস জানি যে যদি আমরা এক্স টু দি পাওয়ার এম কে ডিফারেন্সিয়েশন করতাম, এম যেখানে হচ্ছে তোমার রিয়েল নাম্বার, ওকে, তাহলে এখানে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। আপাতত এটা বাদ দিয়ে দিই আমরা, এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তাহলে তারা বলছে যে এইখানে ডি এক্স টু দি পাওয়ার এম বাই ডিএক্স এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। ওকে, তাহলে যদি হয় তাহলে ওরা তখন বলছে যে এই ডিএক্সটাকে যদি এই পাশে গুণ করে দাও, দেখো ফার্স্ট ডেরিভেটিভকে কিন্তু একটা রেশিও হিসেবে চিন্তা করা যায়, ডিওয়াই ডিএক্স কে ডিওয়াই এবং ডিএক্স এর রেশিও হিসেবে চিন্তা করা যায়। তো আমরা এটাকে ওপাশে পাঠিয়ে দিলে কিন্তু কোনো সমস্যা নেই। আমরা লিখতে পারবো ডি এক্স টু দি পাওয়ার এম ইকুয়াল টু এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর এখানে ডিএক্সটা এখানে গুণ হয়ে যাবে। তো ডিএক্সটা এখানে গুণ করার পরে যদি আমরা বোথ সাইডে একটা ইন্টিগ্রেশন সাইন নিয়ে আসি, তাহলে আমরা এখন কি শিখলাম, এই যে ডি এর মধ্যে যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তাহলে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে কি আসবে, এটা এক্স টু দি পাওয়ার এম ফেরত পাওয়া যাবে। আরেকটা জিনিস হচ্ছে এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটাকে কিন্তু ইন্টিগ্রেশনের বাইরে আনা যায়। কনস্ট্যান্টটাকে কি করা যায়, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসা যায়। বাইরে নিয়ে আসলে এটা হবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিএক্স। তোমরা অনেকে চিন্তা করতে পারো ভাই কনস্ট্যান্টকে যে আপনি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতেছেন এইটা আসলে কেমনে নিয়ে আসতে, এটা আপনি কিভাবে জানেন? ইফ ইউ ওয়ান্ট টু আস্ক দ্যাট, তারও কিন্তু অ্যান্সার আছে। তুমি চিন্তা করো যে ভাইয়া এভাবে চিন্তা করেন, এটা সামেশন আকৃতিতে চিন্তা করেন যে সামেশন অফ 5 এক্স ধরো আছে, ধরো এক্স এর এক্স আই, যেখানে এক্স এর মান আই এর মান হলো ধরো 1 থেকে 10 পর্যন্ত, বা 10 না, ধরো ছোট নেই 5 পর্যন্ত। তার মানে কি, তাহলে এখানে 3 দাও, অন্য কিছু দেই, বাট 8 দেই, 8 এক্স আই। এইটার মানে কি, দেখো এটার মানে হচ্ছে 8x1 8x2 8x3 8x4 8x5, এটা তাই তো? তার মানে কি যে ভাই দেখেন এখানে আই এর মান 1 থেকে 5 পর্যন্ত যদি আপনি নেন, তো এখানে এক্স আই এর মানে কি, আই এর মান প্রথমে 1 বসাইতে হবে, তারপরে 2 বসাইতে হবে, 3 বসাইতে হবে, 4 বসাইতে হবে, 5 বসাইতে হবে। বসানোর পরে তাদেরকে কি করতে হবে, যোগ করতে হবে। এই জিনিসটা যে আমরা করলাম, এইটা লেখা যা কথা, কেউ যদি বলে যে ভাই সবার মধ্যে দেখেন একটা করে 8 আছে, তাই না? আমরা যদি এই 8টাকে কমন নিয়ে ফেলি তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে x1 x2 x3 x4 x5। এটা হবে না, এইটাকে কমন নিলে এরকম দেখতে আসবে। এই যে এরকম দেখতে আসবে, তুমি যদি বলো যে ভাই দেখেন এই যে এরা যারা আছে এরাও কিন্তু একটা সামেশন। তুমি এভাবে চিন্তা করতে পারো ভাই 8 আর ভাই এতগুলা এই যে x1 x2 x3 x4 x5 এর যোগ করলে এটাকে কি লেখা যায়, লেখা যায় সামেশন অফ xi, এখানে i এর মান 1 থেকে 5 পর্যন্ত। তুমি যদি একটু অবজার্ভ করো, বেসিক্যালি আমরা এখানে 5টাকে কি করছি, কমন নিছি। সো তুমি যদি বলো তাহলে ভাই এখানে ঘটনাটা এরকম ছিল, i এর মান 1 থেকে শুরু করে 5 পর্যন্ত 8xi, এটার মান দেখলাম এরকম দেখতে হয়ে গেছে। তার মানে এই যে কোনো একটা জিনিস যদি কনস্ট্যান্ট আকারে কোনো একটা ফাংশনের সাথে গুণ আকারে থাকে সামেশনের মধ্যে, এই কনস্ট্যান্টটাকে দেখো আমরা সামেশনের কি করতে পারি, বাইরে বের করতে পারি। এটা বেসিক্যালি কমন নেয়ার মতো আর কি। এটা বেসিক্যালি কি কমন নেয়ার মতো, যে সবার সাথে সেম জিনিস যদি গুণ থাকে তাহলে তাদেরকে কি করা যায়, কমন নিয়ে বাইরে বের করা যায়। তো সেম আইডিয়াটা এখানেও সত্য ইন্টিগ্রেশনের ক্ষেত্রে। ইন্টিগ্রেশন একটা সামেশন, যে ভাইয়া কোনো একটা কনস্ট্যান্ট যদি তোমার কোনো একটা ফাংশনের সাথে গুণ আকারে থাকে তাহলে কনস্ট্যান্টটাকে আমরা কি করতে পারি, কনস্ট্যান্টকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি। এটা বেসিক্যালি কমন নেয়ার মতো আরকি, যে ভাইয়া কমন নিলে যেরকম একটা জিনিস বাইরে চলে আসে, সেম জিনিসটা এখানে ঘটতেছে। তো তাহলে এখন তুমি বললা যে ভাই এটা তাহলে ওই যে ইন্টিগ্রেশনের বাইরে আসলো, কেন করলাম এটা আমরা ব্যাখ্যা দিলাম আরকি। তাহলে এখন তুমি বললা ঠিক আছে ভাইয়া, তাহলে এই m দিয়ে যদি এখন ভাগ করে দেন, যে x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার m মাইনাস 1 dx, তাহলে উল্টা করে লিখলে কি হবে, উল্টা করে লিখলে হবে x টু দি পাওয়ার m মাইনাস 1 dx ইকুয়াল টু x টু দি পাওয়ার m ডিভাইডেড বাই m। এটাই ফর্মুলা হওয়া উচিত ছিল, বাট ম্যাথমেটিশিয়ানরা যেটা করতেছে যে এইটারে ফর্মুলা পছন্দ করে না, যেখানে -1 আছে, তাই তো তারা বলছে যে একটা কাজ করি, আমরা এই জিনিসটাকে এরকম ধরি, মানে ধরি
m মাইনাস ওয়ান এটাকে আমরা n ধরলাম, তাহলে m এর মান আসবে হচ্ছে n প্লাস ওয়ান। তো তাহলে দেখো কি হয় যে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার n ডিএক্স এটার মান আসে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইডেড বাই n প্লাস ওয়ান। এইটা হলো তোমার কি, এইটা হলো তোমার ফর্মুলা। তো তারা এখান থেকে যেটা অবজার্ভ করছে, তুমি যদি একটু খেয়াল করো যে ভাইয়া আপনার এখানে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইড বাই n প্লাস ওয়ান, এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পাওয়া যায়? তাহলে যদি অবজার্ভ করো, দেখো একটা ঘটনা ঘটে যে ভাইয়া এই ওয়ান বাই n প্লাস ওয়ান তো কনস্ট্যান্ট, এটা ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের বাইরে আসবে। আর এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ানের ডেরিভেটিভ কি হবে? n প্লাস ওয়ান এক্স এর পাওয়ার একটা কমে যাবে, এই তো। তাহলে দেখো কি হয়, এই যে n প্লাস ওয়ান দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে থাকে হচ্ছে এক্স টু দি পাওয়ার n। তার মানে ওরা যেটা দেখতেছে যে এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইড বাই n প্লাস ওয়ানকে ডিফারেন্সিয়েশন করলে তোমার কি পাওয়া যায়? এক্স টু দি পাওয়ার n পাওয়া যায়। আবার এক্স টু দি পাওয়ার n কে ইন্টিগ্রেশন করলে আমরা তাহলে কি পাচ্ছি? এক্স টু দি পাওয়ার n প্লাস ওয়ান ডিভাইড বাই n প্লাস ওয়ান পাচ্ছি। তো ম্যাথমেটিশিয়ান দেখতেছে আলে তাহলে ঘটনাটা এরকম হয়ে গেছে যে ভাইয়া এই জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে যা আসে এইটাকে ইন্টিগ্রেশন করলে ওইটা পাওয়া যায়, এটাকে ডিফারেন্সিয়েশন করলে যেটা পাওয়া যায় এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যায়। তো তারা এখানে একটা ছোট্ট কাহিনী বলে দিছে যে দেখো এখানে একটা ঝামেলা আছে যে এই n হচ্ছে n প্লাস ওয়ানটা নিচে আছে, যেহেতু এটা নিচে আছে এইটার মান জিরো হওয়া যাবে না। মানে n প্লাস ওয়ানের মান যদি জিরো হয়ে যায় তাহলে তোমার হইলো এই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যায় নিচে। তাই তারা বলছে তাহলে n এর ভ্যালু যদি মাইনাস ওয়ান হয় তাহলে আলটিমেটলি এই জিনিসটা আনডিফাইন্ড হয়ে যাবে। তাহলে n এর ভ্যালু মাইনাস ওয়ান ছাড়া বাকি সমস্ত n এর ভ্যালুর জন্য তুমি হচ্ছে এটা অ্যাপ্লাই করতে পারো n এর সমস্ত রিয়েল ভ্যালুর জন্য। তাহলে এখন তাই যদি হয়, তুমি এখানে বললা যে ভাই তাহলে n এর ভ্যালু মাইনাস ওয়ান হলে কি হবে, মানে এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান হলে কি হবে? তো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান ডিএক্স কি হবে? তো তখন তারা বলতেছে যে হচ্ছে তার মানে কি ভাই, এটা তো ওয়ান বাই এক্স ডিএক্স, এটার ইন্টিগ্রেশন কি হবে? তো তখন তারা চিন্তা করছে, দেখো যে আমরা জানি ln x কে ডিফারেন্সিয়েশন করলে আসলে কি হয়, ওয়ান বাই এক্স আসে। তো ন্যাচারালি আমরা কি বলতে পারবো যে ভাইয়া ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হবে হচ্ছে ln x। সো এখানে ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন তারা বলতেছে তাহলে ln x হবে। বাট এখানে ছোট্ট কথা আছে যে এই ওয়ান বাই এক্স এর এক্স কিন্তু পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে, বাট লগারিদমের মধ্যে কিন্তু নেগেটিভ বসানো যায় না। তাই ওরা কি করে একটা মডুলাস চিহ্ন দিয়ে দেয় যে ভাইয়া ওয়ান বাই এক্স এর তোমার হচ্ছে ইন্টিগ্রেশন হবে লন এক্স ln x, বা সাথে একটা কি দিতে হবে, মডুলাস দিতে হবে। কেন? কারণ লগারিদমের মধ্যে কিন্তু নেগেটিভ বসানো যায় না, এই কারণে আমরা এখানে একটা মডুলাস চিহ্ন দিয়ে দিচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে তোমার কি একদম ফান্ডামেন্টাল আইডিয়া যে ভাইয়া দেখেন এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাওয়া যাবে। সেম ভাবে লন এক্স কে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই এক্স আসে, ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, ln x আসবে। তো তুমি যদি বলো যে ভাইয়া ঠিক আছে মোটামুটি, তাহলে আমরা এরকম শিখলাম যে দেখো এই যে সাইন এক্স এর ডেরিভেটিভ কি, কজ এক্স, রাইট? তাহলে এখান থেকে উল্টা করে আমরা কি লিখতে পারবো, কজ এক্স এর ইন্টিগ্রেশন করলে কি আসবে, সাইন এক্স। এটা কিন্তু তোমরা অবশ্যই খেয়াল করবা। আবার কজ এক্স এর ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স। তাহলে কিন্তু সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস কজ এক্স। এটা একটু খেয়াল রাখবা যেটা আমাদের ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশনের সাথে এটা উল্টা হয়ে যায় যে ভাইয়া সাইন এক্স এর ডেরিভেটিভ কিন্তু কজ এক্স, তাহলে কজ এক্স এর ডেরিভেটিভ কিন্তু মাইনাস সাইন এক্স। উল্টা দিলে কজ এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু শুধু সাইন এক্স, এখানে কিন্তু মাইনাস নাই, তোমরা কিন্তু ভুলাই ফেলো এখানে ডিফারেন্সিয়েশনের সাথে উল্টায়। আর সাইন এক্স এর ইন্টিগ্রেশন কিন্তু মাইনাস কজ এক্স, এটা আমরা খেয়াল রাখবো। আরেকটা জিনিস হচ্ছে যে ভাইয়া এখানে কি শেষ কিনা, আর কোনো কথা আছে কিনা? তো দেখো আমরা তাহলে দেখলাম যে যদি এরকম হয় বড় হাতের এফএক্স কে ডিফারেন্সিয়েশন করে যদি ছোট হাতের এফএক্স পাওয়া যায়, দেন আমরা লিখতে পারবো ছোট হাতের এফএক্স কে ইন্টিগ্রেশন করলে বড় হাতের এফএক্স পাওয়া যাবে। এই জন্য দেখো ঘটনাটা এরকম হচ্ছে যে এইটা আমরা দেখতেছি ইন্টিগ্রেশনটা বেসিক্যালি ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস, যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা পাওয়া যায় এটাকে ইন্টিগ্রেশন করলে ওটা পাওয়া যাচ্ছে। তো ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস বা অ্যান্টি ডেরিভেটিভ বা প্রতি অন্তরক বলা হচ্ছে। এখন যদি এটা অ্যান্টি ডেরিভেটিভ হয় বা প্রতি অন্তরক হয়, এখানে একটা ছোট্ট সমস্যা রয়ে যায়। কি সমস্যা রয়ে যায়? দেখো তোমাকে যদি আমি বলি যে সাইন এক্স সরি এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি, তুমি আমাকে কি বলবা?
তুমি বলবা ভাইয়া 2x। তাহলে যদি তোমাকে বলি যে ভাইয়া 2x এর ইন্টিগ্রেশন কি হবে, তুমি কি বলবা? ভাই x স্কয়ার। দ্যাটস ফাইন। বাট আরেকজন যদি এসে বলে যে ভাইয়া x স্কয়ারের সাথে যদি আপনি একটা 5 যোগ করতেন, কনস্ট্যান্ট যোগ করলাম। 5 এর ডিফারেন্সিয়েশন যেহেতু 0, এর ডেরিভেটিভও তো ভাই 2x ই হবে। তাহলে হোয়াট ইফ আই রাইট যে 2x এর ইন্টিগ্রেশন x স্কয়ার প্লাস 5, এটা কি ভুল? তুমি কিন্তু এটাকে ভুল বলতে পারবে না। কারণ তুমি ইন্টিগ্রেশনকে ডিফাইনই করছো কি অ্যান্টি ডেরিভেটিভ হিসেবে বা ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া হিসেবে। তো অ্যাকর্ডিং টু ডিফারেন্সিয়েশন যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x হয়, তো 2x ইন্টিগ্রেশন করলে ওটা হইতে পারে। ইভেন কেউ যদি বলে ভাইয়া কেন এইটার সাথে যদি -100 থাকতো তাহলেও কি হইতো? 2x ই হইতো। কারণ 100 এর ডিফারেন্সিয়েশন 0। তাহলে আমি যদি এটা লিখি যে 2x এর ইন্টিগ্রেশন x স্কয়ার মাইনাস 100, আমি কিন্তু ভুল নাই। আমার কিন্তু কথার মধ্যে কোনো ভুল থাকতেছে না। তাহলে ইন জেনারেল আমরা বলতে পারি যে ভাইয়া দেখেন এক্স স্কোয়ারের সাথে যদি একটা কনস্ট্যান্ট যোগ আকারে থাকে, সেই কনস্ট্যান্ট যা ইচ্ছা তাই হতে পারে। ইউ ডোন্ট নো দ্যাট। সো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে আমরা পাচ্ছি সেটার ডিফারেন্সিয়েশন 2x। তাহলে 2x কে ইন্টিগ্রেশন করলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা আসলে কত এটা আমরা জানি না। সো আল্টিমেটলি এইখানে আমরা যখন এই যে ইন্টিগ্রেশনটা করতেছি, করলে অলওয়েজ আমাদেরকে একটা প্লাস সি যোগ করতে হয়। কারণ ওই যে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস হওয়ার কারণে। কারণ এটা প্লাস সি থাকলেও ডিফারেন্সিয়েশন 2x ই হইতো। তো এই যে প্লাস সিটা আমরা রাখলাম, এটাকে বলা হয় হচ্ছে যোগজীকরণ ধ্রুবক। যোগজীকরণ ধ্রুবক। ওকে? সো আমরা যে অনির্দিষ্ট যোগজ বের করতেছি তার জন্য অলওয়েজ হচ্ছে তোমার যোগজীকরণ ধ্রুবক একটা সি এড করতে হয়। সো এখানে সব জায়গায় আমাদেরকে একটা করে সি এড করতে হবে। এই সব জায়গায় আমাদেরকে কি করতে হবে? একটা করে সি এড করতে হবে। সো এটা হলো আমাদের বেসিক আইডিয়া। আগের স্লাইডেও যেগুলো লিখছিলাম ওখানে একটা করে সি এড করতে হবে। করতেছি না, বাট তোমরা আশা করি বুঝে নিবা। একটা জিনিস বলে দিই, তোমরা অনেকে চিন্তা করতে পারো ভাই অনির্দিষ্ট যৌগজ মানে কি? অনেকক্ষণ ধরে অনির্দিষ্ট, অনির্দিষ্ট বলতেছেন। আমি এটা একদম শুরুতেই বলতে চাইছিলাম, বাট একটু মানে ভুলে গেছি বলতে। এটা একটু চিন্তা করো। অনির্দিষ্ট মানে দেখো আমরা বলছি x এর মান 0 থেকে শুরু করে আমরা x এর মান x পর্যন্ত অংশের ইন্টিগ্রেশন করতেছিলাম, তাই না? এই x এর মানটা নির্দিষ্ট না এখানে। কত আমি ফিক্স করে দেইনি। ইট ক্যান বি এনিথিং। তো এইজন্য এটাকে আমরা বলতেছি অনির্দিষ্ট যৌগজ। অনির্দিষ্ট মানে কি? যে ভাই হয়তো আমরা x এর মান 0 থেকে শুরু করতেছি। ইভেন 0 থেকে শুরু করারও নেসেসারি না। তুমি মাঝখান থেকে শুরু করতে পারো। x এর মান a থেকে মানে 5 থেকে শুরু করে এখানে একটা অনির্দিষ্ট নাম্বার পর্যন্ত, ভ্যারিয়েবল পর্যন্ত। তো যেহেতু তোমার হচ্ছে এখানে x এর মান নির্দিষ্ট না, তার জন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে অনির্দিষ্ট যৌগজ। এবং এই অনির্দিষ্ট যৌগজের ক্ষেত্রে অলওয়েজ আমাদের কি করতে হবে? আমাদেরকে এরকম একটা যোগজীকরণ ধ্রুবক সি এড করতে হবে। সো আমাদের এইটা হলো আইডিয়া যে fx কে ডিফারেন্সিয়েশন করলে যদি তোমার ছোট হাতের fx আসে, ছোট হাতের fx কে ইন্টিগ্রেশন করলে বড় হাতের fx পাওয়া যাবে। তবে মানে বড় হাতের fx কে ডিফারেন্সিয়েশন করলে ছোট হাতের fx আসলে ছোট হাতেরটা করলে বড় হাতেরটা পাওয়া যাবে। তবে একটা যোগজীকরণ ধ্রুবক সি আমাদেরকে এড করে দিতে হবে। ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে তাহলে ভাই নির্দিষ্ট যৌগজ কি জিনিস? বা ডেফিনাইট ইন্টিগ্রাল কি জিনিস? তুমি খেয়াল রাখবা যে ভাই নির্দিষ্ট যৌগজ বা ডেফিনাইট ইন্টিগ্রাল মানে হচ্ছে আমি যদি এখন x এর মানটাকে ডিফাইন করে দিই যে x এর মান শুরু a থেকে শুরু করে b পর্যন্ত, বা তুমি বললা ভাইয়া x এর মান ধরো 5 থেকে শুরু করে x এর মান ধরো 10 পর্যন্ত। whenever you are defining that, যখনই তুমি বলে দিচ্ছ যে x এর মান এত থেকে এত পর্যন্ত, তখন কিন্তু তুমি ফিক্সড করে দিচ্ছ, নির্দিষ্ট করে দিচ্ছ। তো এইজন্য এটাকে আমরা বলতেছি হচ্ছে নির্দিষ্ট যৌগজ। তো আমি যদি একটা এই আগের ফাংশনটা ইন্টিগ্রেশন করব, বাট একটা নির্দিষ্ট অংশের মধ্যে যদি করতে চাই যে এই অংশটুকু ইন্টিগ্রেশন আমরা করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? তো সেই ক্ষেত্রে জিনিসটাকে আমরা এরকম ভাবে লিখি যে ভাইয়া আমরা x এর মান a থেকে শুরু করে x এর মান b পর্যন্ত আমরা fx কে ইন্টিগ্রেশন করতে চাই। মানে এই যে x এর মান a থেকে শুরু করে x এর মান b পর্যন্ত যে ব্লু অংশটা আমরা দেখতে পারতেছি, এই এরিয়াটা আমরা বের করতে চাচ্ছি। এখন তো যেহেতু তোমার এখানে এই x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, তাই অনেক সময় এই যে x ইকুয়াল টু এইভাবে লেখা হয় না। জাস্ট সিম্পলি আমরা এইভাবে লিখে দেই যে ভাইয়া a থেকে b fx dx। তোমরা যখন মানে ভবিষ্যতে আরো পড়বা, তখন দেখবা যে মাল্টি ভ্যারিয়েবল থাকলে যদি এখানে x y দুইটাই থাকে বা ডাবল ইন্টিগ্রেশন অনেক কিছু আছে, সেই ক্ষেত্রে দেখবা যে এখানে x এর ইকুয়াল টু a, x ইকুয়াল টু b এইভাবে লেখা হচ্ছে। আবার ধরো y আছে আরেকটা ইন্টিগ্রেশন দিয়ে y ইকুয়াল টু 3 থেকে y ইকুয়াল টু 5 এরকম ভাবে লেখা হচ্ছে। তো তখন আমাদের এই জিনিসটা বেশি নেসেসারি হয়। বাট একটা সিঙ্গেল ভ্যারিয়েবল নিয়ে আমাদের এইচএসসি তে কাজ। ওখানে আমরা জাস্ট এভাবে লিখলেও কোনো সমস্যা নেই। কারণ আমার ভ্যারিয়েবল একটাই, তার লিমিটই হচ্ছে আমরা এখানে দিচ্ছি। তো সেটা বেসিক্যালি কি a b c d এই এরিয়াটা আমরা বের করতে চাচ্ছি। a b c d অংশের এরিয়াটা আমরা বের করতে চাচ্ছি। তো a b c d অংশের এরিয়াটাকে আমরা কি বলতে পারি দেখো তো? o b c e থেকে o b c e থেকে আমরা যদি o a d e বাদ দিয়ে দেই,
ও এ ডি ই অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আমরা এই মাঝখানে এরিয়াটা পাবো যে ভাইয়া এই যে পুরা আমাদের ইয়াটা ছিল, এই যে পুরাটা ছিল এটা কি? এটা হচ্ছে ও বি সি ই, তার থেকে যদি আমরা ও এ ডি ই এই অংশটা বাদ দিয়ে দিই তাহলে মাঝখানের ব্লু এরিয়াটা আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো তাই যদি বের করতে হয় তুমি এভাবে চিন্তা করো ভাইয়া, আমরা তাহলে এরকম চিন্তা করতে পারি যে এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান বি পর্যন্ত আমরা এফএক্স কে ইন্টিগ্রেশন করলাম। তার থেকে এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান এ পর্যন্ত আমরা এফএক্স কে ইন্টিগ্রেশন করে যদি বিয়োগ করে দিই, খেয়াল করো এক্স এর মান 0 থেকে শুরু করে বি পর্যন্ত, তাহলে এই পুরো অংশটার এরিয়া আমরা বের করলাম। আবার তার থেকে এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান এ পর্যন্ত এই অংশটুকুর এরিয়া যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে এই মাঝখানের অংশটার এরিয়া পাওয়া যাচ্ছে। তাহলে তোমরা বলতে পারো ভাই তাহলে এইটা আমরা কিভাবে বের করতে পারি? দেখো আমরা যে ইন্টিগ্রেশন করতেছিলাম, যে ইন্টিগ্রেশন সাইনটা আসছে যখন, তখন আমরা আসলে কি বলছিলাম যে এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান এক্স পর্যন্ত অংশের এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বের করতেছিলাম। এটা আমাদের ইয়া ছিল। সো বেসিক্যালি যখন তুমি লিখতেছো যে হচ্ছে তোমার ইন্টিগ্রেশন অফ এফএক্স ডিএক্স, হোয়াটএভার ইউ আর রাইটিং দিস, এটার মানে হচ্ছে এক্স এর মান 0 থেকে শুরু করে এক্স এর মান এক্স পর্যন্ত একটা ভ্যারিয়েবল পর্যন্ত আমরা হচ্ছে এফএক্স কে ইন্টিগ্রেশন করতেছি। ঠিক আছে? এভাবে চিন্তা করতে পারি আমরা। তাহলে এইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা কি বলছিলাম? বড় হাতের fx প্লাস সি। তো এভাবে চিন্তা করো তুমি x এর মান 0 থেকে x এর মান x পর্যন্ত যখন নিচ্ছ তখন ইন্টিগ্রেশন করলে বড় হাতের fx আসতেছে। এখানে x থাকলে এখানে x আসতেছে। তাহলে বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাই যদি এরকম হয় 0 থেকে x fx dx, তাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি fx। তাহলে যদি তোমাকে এরকম লিখতাম আমি যে ভাই 0 থেকে a পর্যন্ত fx dx কি হবে? তুমি কি বলবা? এটা হবে ভাই বড় হাতের fa প্লাস সি। এরকম হওয়ার কথা না? তাই না? যেমন যদি হচ্ছে 0 থেকে x পর্যন্ত হলে বড় হাতের fx হয়, তাহলে 0 থেকে a পর্যন্ত হলে কি হবে? বড় হাতের fa হবে। তো সেম ভাবে তাহলে তুমি বলতে পারো ভাইয়া তাহলে এই 0 থেকে শুরু করে b পর্যন্ত যদি আপনি নেন, এটা কিরকম আসতেছে? এটা হবে হচ্ছে বড় হাতের fb প্লাস c, এটা আসবে মাইনাস দেখো 0 থেকে a পর্যন্ত হবে বড় হাতের fa প্লাস c। তো এখানে একটা জিনিস খেয়াল করো, তুমি যেটা দেখতে পারতেছো এখানে যে এইখানে দুইবার c আসছে। এই দুইটা সি কিন্তু একটার থেকে আরেকটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে কি পাওয়া যায়? এরকম হয়ে যায় FB মাইনাস FA। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া আমরা এরকম ভাবে জিনিসটাকে বলি যে ভাইয়া বড় হাতের FX যেটা আছে সেটা তো থাকলোই, তাকে আপনারা কি করবেন? তাকে আপনারা x ইকুয়াল টু এর মধ্যে এরকম করি যে FBA এরকম ভাবে জিনিসটাকে লিখি যে FB টা আগে এখানে বসাবা, এরপরে A টা এখানে বসায় বিয়োগ করে দিবা। এটা হচ্ছে আমরা করে থাকি যে fx নরমালি ইন্টিগ্রেশন করলে আসতো যে এই ছোট হাতের fx কে ইন্টিগ্রেশন করলে কি আসতো? বড় হাতের fx আসতো। আমরা যেটা কি করব? এর মধ্যে একবার আপার লিমিট বসায় দিব, এরপর এর মধ্যে একবার কি বসায় দিব? লোয়ার লিমিট বসায় দিব। এই জিনিসটা হচ্ছে আমরা এখানে করে থাকি। আর একটা জিনিস বলে দিই যে এই জিনিসটা কিন্তু আমাদের কি? এই জিনিসটা হলো বড় হাতের FB প্লাস মানে FA প্লাস C, মানে কি? যে x ইকুয়াল টু 0 থেকে x ইকুয়াল টু a পর্যন্ত এটার ইন্টিগ্রেশন হচ্ছে যে বড় হাতের FA প্লাস C, আর 0 থেকে b পর্যন্ত হচ্ছে এটা কি আমাদের? এটা হচ্ছে বড় হাতের FB প্লাস C। এটা তো তোমরা বুঝতে পারছো আরকি, যেটা হলো আমরা এখানে লিখছি। তো যাই হোক এটা হলো আমাদের ঘটনা। তাহলে নির্দিষ্ট যোগজ মানে কি? একটা নির্দিষ্ট সীমা দেয়া থাকবে। যদি তোমাকে বলা হয় ভাইয়া a থেকে b পর্যন্ত fx কে আপনি ইন্টিগ্রেশন করেন, তাহলে তুমি কি করবা? তুমি এইভাবে চিন্তা করবা যে ভাইয়া এইটাকে নরমালি ইন্টিগ্রেশন করলে, লিমিট ছাড়া ইন্টিগ্রেশন করলে এরকম হইতো বড় হাতের fx। এখানে আর আমরা c টা দিব না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিমিটটা কি? আমাদের এবার আপার লিমিটটা এখানে বসায় দিতে হবে f অফ b, আর লোয়ার লিমিটটা এখানে বসায় দিতে হবে f অফ a, এবার বিয়োগ করে দিতে হবে। সো এই লিমিটটা এখানে থাকলো, আপার লিমিটটা আগে বসবে, লোয়ার লিমিটটা পরে বসবে, এরপরে কি বিয়োগ করে দিলে আমরা কি পাচ্ছি? এই নির্দিষ্ট অংশের মধ্যে এরিয়াটা পেয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের নির্দিষ্ট যোগজের আইডিয়া। সো আমরা বেসিক্যালি একটা ইন্টিগ্রেশনের ফান্ডামেন্টাল আইডিয়া দেখে গেলাম যে 1 নাম্বার কথা হচ্ছে যে আমাদের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টা প্রক্রিয়া। এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা আসে, এটাকে ইন্টিগ্রেশন করলে এটা আসবে এবং এটার সাথে একটা সি যোগ করতে হয়। আর আরেকটা জিনিস দেখলাম যে যদি লিমিট দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে নরমাল ইন্টিগ্রেশন করে আপার লিমিট একবার বসাবো, লোয়ার লিমিট একবার বসায় বিয়োগ করে দেব। এখানে আমরা কিন্তু সি আর দিব না। ওকে, এখানে আরো কিছু জিনিসপত্র দেয়া আছে। এইগুলোতে আর আমি বেশি তোমাদের এক্সপ্লেনেশন দিতে চাচ্ছি না। কারণ হচ্ছে তোমার অনেক দেরি হয়ে যাবে আরকি। অত ডিটেইলস তোমার অত লাগবে না। একটা আমরা অলরেডি দিছি যে m হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে ইন্টিগ্রেশনের বাইরে নেওয়া যায়। এটা বেসিক্যালি কি? এটা আসলে কমন নেয়ার মতো। এখানে একটা জিনিস আছে যে যোগ আর বিয়োগের ক্ষেত্রে ২ টা ফাংশন যোগ আকারে থাকলে তাদেরকে একসাথে ইন্টিগ্রেশন করা যাওয়ার কথা। কিন্তু আলাদা, আলাদা করে ইন্টিগ্রেশন করা ইন্টিগ্রেশন করে যোগ করা একই কথা। ২ টা ফাংশন বিয়োগ আকারে থাকলে এদেরকে ইন্টিগ্রেশন করা যাওয়ার কথা। আলাদা, আলাদা ২ টা ফাংশনের ইন্টিগ্রেশন করে বিয়োগ করাটা একই কথা।
এটার একটা সুন্দর মানে ছবি এখানে দেয়া আছে, তোমরা খেয়াল করো। y ইকুয়াল টু 2x প্লাস 3, এটা স্ট্রেইট লাইন। এই স্ট্রেইট লাইনটা হচ্ছে এটা। y ইকুয়াল টু 2x প্লাস 3 স্ট্রেইট লাইনটা এইটা, যেটা y অক্ষ থেকে 3 একক অংশ খণ্ডন করে, ঢাল হচ্ছে 2। আমরা যদি এটা 0 থেকে 5 পর্যন্ত এটার এরিয়া বের করতে চাই, দেখো এটা 0 থেকে 5 পর্যন্ত 2x প্লাস 3, এটার এরিয়া যদি বের করতে চাও, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা কি হবে? তুমি বলবো ভাই এটা একটা ট্রাপিজিয়াম, তাহলে x এর মান যখন 0 তখন এটা 3, x এর মান 0 বসালে দেখেন 3 আসে। আর x এর মান যখন 5 তখন এখানে 5 বসালে কি 5 দুগুণ 10 আর 3 13 আসে। তাহলে এই ট্রাপিজিয়ামের এই দৈর্ঘ্য কত? 3, এই দৈর্ঘ্য হচ্ছে তোমার কি 13। তাহলে এটার মধ্যবর্তী অংশ হচ্ছে কত? 5। এটার এরিয়া কি হবে? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। মধ্যবর্তী দূরত্বটা কত? 5। তাহলে কত? 13 আর 3 কত আসে? তোমার 26। 26 থেকে তাহলে 2 দিয়ে ভাগ করলে, সরি 13 আর 3 26 না, 13 আর 3 হচ্ছে 16, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 8। 50টা কত আসতেছে? 40। তাহলে এটা 40 বর্গ একক আসতেছে। মানে দিস ইজ 40 স্কয়ার ইউনিট। ওকে, এটা 40। এখন আমরা যদি আলাদা করে শুধু y ইকুয়াল টু 2x কে আলাদা করতাম, আবার শুধু y ইকুয়াল টু 3 কে আলাদা করতাম। দেখো y ইকুয়াল টু 2x একটা মূলবিন্দুগামী সরলরেখা, আর y ইকুয়াল টু 3 হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা। তুমি যদি বলো ভাইয়া আমি যদি 0 থেকে 5 পর্যন্ত শুধু 2x কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? আর 0 থেকে 5 পর্যন্ত যদি আমরা শুধু 3 কে ইন্টিগ্রেশন করি তাহলে কি হবে? যে 2x প্লাস 3 আলাদা আলাদা করে না করে, একসাথে না করে আলাদা আলাদা করে করলাম। তাহলে 2x হচ্ছে সরলরেখা, এর মূল বিন্দুতে যে যায় যেহেতু, তাহলে x এর মান 0 তে এটা 0, আর x এর মান যখন 5 তখন হচ্ছে তুমি বলতে পারো 2 ইন্টু 5 কত আসে? এটা 10। এটা একটা কি হচ্ছে? ত্রিভুজ। এটা 5, এটা 10, সমকোণী ত্রিভুজ। তাহলে এটা ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আসতেছে কত? 25 স্কয়ার ইউনিট। তার মানে এইটুকু আসতেছে 25। ওকে, আবার y ইকুয়াল টু 3 হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা, তাহলে এখানে y এর মানটা এখানে 3, এটাও 3, তাহলে এটা হচ্ছে 5। ঠিক আছে? তাহলে আলটিমেটলি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, কত? 15। দেখো এটা হলো 15। তো তোমরা খেয়াল করো এই 25 আর 15 যদি তুমি যোগ করে দাও তাহলে আলটিমেটলি কি এই 40 পাওয়া যাচ্ছে। ঠিক আছে? তো তুমি এটা বলতে পারো ভাইয়া দেখেন এই 2x প্লাস 3 এই পুরা ফাংশনের এরিয়া আন্ডার দ্য কার্ভ আমরা বের করলাম 0 থেকে 5 পর্যন্ত, শুধু 2x এর বের করলাম, শুধু 3 বের করলাম, করে দেখলাম এই দুইটা যোগ করলে এটা সমান হয়। মানে টোটালটাকে কি করা, মানে পুরা ফাংশনটাকে যোগ করে তার ইন্টিগ্রেশন করা বা এরিয়া আন্ডার দ্য কার্ভ বের করা যা কথা, এদেরকে আলাদা করে ইন্টিগ্রেশন করে তাদেরকে যোগ করা একই কথা। সেম ভাবে তোমার বিয়োগের ক্ষেত্রেও সত্য। মানে ইন্টিগ্রেশন সাইনটা কি সবার সামনাসামনি চলে যাওয়া যায়। এটা এখানে বলা হচ্ছে যে ইন্টিগ্রেশনটা সামনাসামনি চলে যাওয়া হচ্ছে। এটা হচ্ছে ফান্ডামেন্টাল আইডিয়া। সো তাহলে আমরা এখন দেখলাম যে ইন্টিগ্রেশন হচ্ছে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস এবং হচ্ছে আরো অনেক কিছু দেখলাম। সেখান থেকে আমরা তাহলে কি জিনিস মানে কনক্লুশনে আসতে পারি? x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন কি? x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, এর ভ্যালু -1 বাদে সবার জন্য এটা ট্রু। তাহলে n এর ভ্যালু যখন -1 মানে x ইনভার্স যেটা আছে 1/x, এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে? ln x, একটা মডুলাস দিতে হয়। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে রাখি, এটা আমাদের অনেক বেশি কাজে লাগে বলে আমরা আলাদা করে করে মনে রাখি যে ভাই রুট x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/2 রুট ওভার x। তাহলে এই যে 1/2 রুট ওভার x কে ইন্টিগ্রেশন করলে কি হবে? রুট x। সো 1/√x টাইপের কিছু থাকলে আমরা ডিরেক্টলি এটা বসাই দিব। e টু দি পাওয়ার x সবথেকে সুন্দর দেখতে, একে ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x ই হয়। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি হয়? a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে a টু দি পাওয়ার x ইনটু ln a। a টু দি পাওয়ার x এর সাথে একটা কনস্ট্যান্ট ln a গুণ হয়ে যায়। ইন্টিগ্রেশন করলে কি হবে? ওই কনস্ট্যান্ট ln a টা ভাগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a আসবে। দেখো sec স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে tan x হবে, কারণ tan কে ডিফারেন্সিয়েশন করলে সরি ইন্টিগ্রেশন করলে tan x হবে। তাহলে কারণ tan কে ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার হয়। cosec স্কয়ার কে করলে তাহলে মাইনাস আসবে, কারণ cot কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস cosec স্কয়ার হয়। sec স্কয়ার কে না করার পরে sec tan কে করলে sec আসবে। তারপরে cosec cot কে করলে মাইনাস cosec আসবে। sin কে করলে কিন্তু মাইনাস cos আসে, এটা ভুল করো না। cos এ করলে কিন্তু শুধু sin আসে। আচ্ছা, এরপর আরো কিছু জিনিস ছিল, এগুলার প্রুফ আমরা করতেছি না। tan x কে ইন্টিগ্রেশন করলে কি আসে? ln sec x। cot x কে ইন্টিগ্রেশন করলে আসে ln sin x। sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln sec x প্লাস tan x, এবং এই sec x প্লাস tan x কে এটা লেখা যায় tan pi/4 প্লাস x/2। তোমরা চাইলে এটা আমি দেখাই দিব। cosec x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln tan x/2। ওকে, তাহলে sec x এর দুইটা আছে কিন্তু ইন্টিগ্রেশন। আচ্ছা, তো দেখো এইখানে 1/√1 - x² কে লেখা যায় হচ্ছে sin ইনভার্স x। তাহলে যদি তুমি মাইনাস দাও তাহলে আমরা কি জানি? cos ইনভার্স হওয়ার কথা না? তো তোমরা অনেকে চিন্তা করো কি ভাইয়া এই দুইটার মধ্যে আপনি যদি এই কাজ করেন যে -1/√1 - x², এখন আমি তো কি জানি
আমি জানি ভাইয়া মাইনাস তো ইন্টিগ্রেশনের বাইরে আনা যায়, তাহলে মাইনাসের যদি আমরা ইন্টিগ্রেশনের বাইরে আনি তাহলে কি হবে? তাহলে 1/√1 - x² আছে, এইটারে তো আপনি শুধু যদি ইন্টিগ্রেশন করেন তাহলে তো সাইন ইনভার্স x হয়, তাহলে তো ভাই এটা মাইনাস সাইন ইনভার্স x আসার উচিত ছিল। তাহলে এটা কি ভুল আছে? কনস্ট্যান্টটাকে আমরা সি প্রাইম লিখছি আপাতত, ঠিক ভুল লিখছি? লিখি নাই কিন্তু ভুল। কেন ভুল লিখি নাই? কারণ তোমরা জানো যে সাইন ইনভার্স x এর সাথে কজ ইনভার্স x যোগ করলে π/2 আসে। সো সাইন ইনভার্স x কে আমরা লিখতে পারি π/2 মাইনাস কজ ইনভার্স x। ওকে, সো এই যে সাইন ইনভার্স x আছে এটাকে আমরা লিখতে পারবো π/2 মাইনাস কজ ইনভার্স x প্লাস সি। তাহলে এটা হয়ে যাবে, দেখো কজ ইনভার্স x প্লাস π/2 প্লাস সি প্রাইম, সরি প্লাস সি প্রাইম মাইনাস π/2। সো দেখো এইটা নিজেও কিন্তু একটা কনস্ট্যান্ট, তাহলে কি আসতেছে কজ ইনভার্স x প্লাস এই সি প্রাইম প্লাস π/2 কে আমরা নতুন কনস্ট্যান্ট সি ধরে নিলাম। সো খেয়াল করো আমরা এই মাইনাস থেকে এটাকে আমরা মাইনাস সাইন ইনভার্স x প্লাস কনস্ট্যান্টও লিখতে পারি, আবার শুধু কজ ইনভার্স x প্লাস সিও লিখতে পারি। দুইটা আসলে সেম জিনিস, হ্যাঁ? তো তোমার টেনশনের কিছু কারণ নেই, দুইটা আসলে সেম জিনিস। তুমি যদি এটাকে এরকম লিখতা যে ভাই দিস ইজ মাইনাস সাইন ইনভার্স x, তাতে কোনো ভুল নাই। ওকে, এবং সেম ভাবে তাহলে তুমি কনস্ট্যান্ট এখানে সিও দিতে পারো, ডাজন্ট ম্যাটার, এখানে সি দিছি বলে সি প্রাইম লিখছি। যেমন এটাকে যেমন ট্যান ইনভার্স লেখা যায়, তাহলে মাইনাস থাকলে যেমন কট ইনভার্স লেখা যায়, তুমি যদি এটাকে মাইনাস ট্যান ইনভার্স লেখো তাতে কিন্তু কোনো ভুল নাই। আবার এটাকে যেমন সেক ইনভার্স লেখা যায়, এই মাইনাস থাকলে তো কোসেক ইনভার্স লেখার কথা, কিন্তু তুমি যদি এটাকে মাইনাস সেক ইনভার্স লিখো তাতেও কিন্তু কোনো ভুল নাই। তো বেসিক্যালি আমরা যেটা বলতে চাচ্ছি যে তোমরা এটা খেয়াল রাখবা যে তোমার এই জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করলে সাইন ইনভার্স এক্স আসে, তো এটাকে ইন্টিগ্রেশন করলে সরি সাইন ইনভার্স এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1/√1 - x² আসে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে সাইন ইনভার্স হবে। তাহলে মাইনাস থাকলে আমরা জানি কি কজ ইনভার্সের ক্ষেত্রে হচ্ছে মাইনাস আসে, তাহলে এটাকে করলে কজ ইনভার্স হওয়ার কথা, বাট মাইনাস সাইন ইনভার্স লিখলেও কিন্তু কোনো ভুল নাই। ডান। ওকে, তাহলে এই ফর্মুলাগুলো আশা করি সবার কাছে ক্লিয়ার। সবাই একটু আমার স্ক্রিন থেকে বেরোয় আসলাম। তোমরা ফর্মুলাগুলো নিজেরা একবার একটু দেখে নিতে পারো এবং একটু চাইলে একটু পজ দিয়ে তোমরা চাইলে হচ্ছে ফর্মুলাগুলো আরেকবার খাতায় লিখতে পারো, বা হচ্ছে তোমাদের কি বলে তোমরা হচ্ছে একবার মেমোরাইজ করে নিতে পারো। তাহলে আমরা চলো এখন অঙ্ক শুরু করব। সো লেটস স্টার্ট। দেখো আমাদের এখানে পরবর্তীতে যে জিনিসটা আছে যে এই যে ax প্লাস b এর ব্যাপারটা, যে ফাংশনের মধ্যে আমরা আজকে এখন টাইপে চলে যাচ্ছে, তখন আমরা ফান্ডামেন্টাল ডিসকাস করছি। তোমার হচ্ছে ax প্লাস b যদি থাকে, মানে দেখো এভাবে চিন্তা করো, ধরো আমরা সাইন এক্স কে বা কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে কি হয়? কজ এক্স কে ইন্টিগ্রেশন করলে আমরা জানি কি সাইন এক্স আসে, তাই না? এটা সি যোগ করতে হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি ভাইয়া কজ এর ক্ষেত্রে এরকম থাকে এক্স এর জায়গায় 3x + 5 এরকম কিছু একটা আছে, যে ভাই ax প্লাস b মানে এক্স এর সাথে একটা সহগ গুণ আকারে আছে, তার সাথে একটা কিছু যোগ আছে, এই ক্ষেত্রে কি হবে? তো এই ক্ষেত্রে আমরা যেটা করি প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করি, যে আমরা যদি জানি যে হচ্ছে যদি এরকম হয় যে fx dx এর মান যদি বড় হাতের fx হয় প্লাস c হয়, তাহলে আমরা কি করব? যদি এরকম থাকে যে x এর জায়গায় যদি ax প্লাস b থাকতো তাহলে আমরা কি করতাম? আমরা যেটা করব এই ax প্লাস b কে z ধরে নিব, ax প্লাস b কে z ধরে নিব, যে ধরি ax প্লাস b, অন্য কোথাও লিখলে মনে হয় ভালো হয়, নিচে লিখি এখানে ax প্লাস b সমান আমরা z ধরি। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়েশন করলে a x এর ডিফারেন্সিয়েশন 1, b এর ডিফারেন্সিয়েশন 0, করে সে dz বাই dx, বা দেখো a ইকুয়াল টু dz বাই dx আসে, রাইট? তাহলে এইটা যদি গুণ করে দাও তাহলে a dx এর ভ্যালু আসতেছে আমাদের dz। তো আমরা যে জিনিসটা করতেছি যে এখান থেকে dx এর ভ্যালুটা আমরা লিখতে পারি হচ্ছে dz ডিভাইডেড বাই a। এই মানটাকে যদি আমরা এখানে বসাই দেই যে ভাইয়া ax প্লাস b কে এটাকে লিখছিলাম হচ্ছে আমরা z, আর dx কে লিখছিলাম হচ্ছে dz ডিভাইডেড বাই a। তাহলে এই 1/a এটা হচ্ছে কনস্ট্যান্ট, এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, তাহলে থাকলো fz dz। ওকে, তো তাই যদি হয় তাহলে দেখো fx কে ইন্টিগ্রেশন করলে বড় হাতের fx আসে, তাহলে fz কে ইন্টিগ্রেশন করলে বড় হাতের fz প্লাস কি আসবে c। ওকে, তাহলে তুমি কি বলতে পারো? তুমি বলতে পারো ভাই দেখেন এটা আসে fz ডিভাইডেড বাই a প্লাস c। z এর মান কি ছিল? ax প্লাস b, তাহলে f ax প্লাস b ডিভাইডেড বাই a প্লাস c।
তো আমরা এটাকে যেভাবে চিন্তা করি যে দেখো fx কে ইন্টিগ্রেশন করলে যদি বড় হাতের fx আসে তাহলে ঘটনাটা এরকম যে ভাইয়া x এর জায়গায় যদি ax প্লাস b থাকতো তাহলে কিভাবে চিন্তা করবা যে ভাই ছোট এই f কে ইন্টিগ্রেশন করলে বড় হাতের f পাওয়া যায়, তো বড় ছোট হাতের f কে ইন্টিগ্রেশন করলে আমরা বড় হাতের এটাই পাবো, ax প্লাস b পাবো। তবে এইখানে যে x এর সহগটা আছে এই সহগ দিয়ে ভাগ করতে হবে। এখানে যে x এর সহগটা আছে ওই সহগটা দিয়ে আমরা কি করে দিব, ওই সহগটা দিয়ে আমরা ভাগ করে দিব। তো এটা আমরা মাথায় রাখবো যে দেখেন যে ভাই এইখানে যে cos আছে, এই cos 3x প্লাস 5 আছে, cos কে ইন্টিগ্রেশন করলে সাইনই হবে। তবে ভাইয়া এখানে x এর সহগ যে 3 আছে এই 3 দিয়ে আমরা কি করে দিব, 3 দিয়ে ভাগ করে দিব। এটা হলো আমাদের ঘটনা, x এর সহগ যে কি আছে 3 আছে, এই 3 দিয়ে আমাদেরকে ভাগ করে দিতে হবে। এবং এখানে একটা ওয়ার্নিং আছে যে x এর ঘাত শুধুমাত্র 1 হইলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ করতে পারবো না। যদি এখানে x স্কয়ার থাকে তাহলে কিন্তু আর হবে না, তখন কি করতে হবে সেরকম আমরা দেখবো। বাট সব অঙ্কে ইন্টিগ্রেশন যে করা যাবে এরকমও কিন্তু কথা নাই, কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো এখনো করা যায় না। সো মাথায় রাখতে হবে যে এইখানে স্কয়ার থাকলে না, শুধুমাত্র x এর ঘাত 1 হইলে এটা অ্যাপ্লিকেবল। যেমন তুমি কি জানো, তুমি জানো যে ভাইয়া 1/x এর ইন্টিগ্রেশন করলে ln x আসে, তাই না? তাহলে এখন তোমাকে যদি বলা হইতো 1/2x - 5 কে ইন্টিগ্রেশন করলে কি হবে, তুমি বলবা ভাইয়া 1 এটা x ফর্মেই আছে, দেখেন x এর ঘাত 1, তাহলে এটা ln x ই হবে। তবে ভাইয়া এই যে x এর সহগ 2 আছে এই 2 দিয়ে ভাগ করে দিতে হবে, x এর সহগ 2 দিয়ে ভাগ করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি আইডিয়া। তো এটা এখানে বলা হয়েছে যে ভাইয়া যদি x এর জায়গায় ax প্লাস b থাকে তাহলে প্রথমে আমরা ax প্লাস b এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করবো, মানে নরমালি ডিফারেন্সিয়েশন করবো ax প্লাস b রেখে, লাস্টে x এর সহগ দিয়ে আবার ভাগ করে দিতে হবে। ওকে, তো যেমন দেখো এখানে কি আছে, যেমন হচ্ছে তোমার এই যে 1/কিউব রুট অফ এটা আছে, তো তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভাইয়া ইন্টিগ্রেশন 1/1 - 6x টু দি পাওয়ার 1/3 dx বা 1 - 6x টু দি পাওয়ার উল্টাই দিলে কি -1/3 dx, এটা আছে। এটা যদি থাকে তাহলে তুমি এখন এটা মুখে মুখে কিভাবে করবা যে ভাইয়া দেখেন এটা x টু দি পাওয়ার n এই ফর্মে আছে, তাহলে সূত্র কি, সূত্র হইলো দেখো x এর ঘাত কিন্তু এখানে 1, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1, n প্লাস 1। তবে x এর সহগ হচ্ছে -6, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। x এর সহগ যে -6 আছে সেটা দিয়ে ভাগ করে দিতে হবে, মানে আগে যা ছিল তা তো আছেই, তার সাথে x এর সহগ -6 দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে কি আছে, তাহলে এইটা আসতেছে তোমার -2/3 আর -6, -2/3 এবং -6। আমার ক্যালকুলেটরটা কই গেল? আচ্ছা দেখো -2/3 না, শুধু 2/3, রাইট? 2/3 আছে, সরি। তাহলে এখানে আসছে -1/4, 1 - 6x টু দি পাওয়ার 2/3 প্লাস c। দেখো এটা কোথায় আছে, এটা মোস্ট প্রবাবলি সি নাম্বারে আছে। ওকে, সি নাম্বারটা তাহলে এখানে কি হবে, সি নাম্বারটা কারেক্ট আছে। আবার খেয়াল করো, খুবই সিম্পল যে ভাইয়া এই যে কিউব রুট অফ কি আছে 1 - 6x আছে, মানে এটা কিউব রুট মানে টু দি পাওয়ার 1/3, এটাকে উল্টাই দিলে হবে -1/3। তো এখানে x এর ঘাতটা কত 1, তো তুমি নরমাল ইন্টিগ্রেশন করবা যে ভাই x টু দি পাওয়ার n, তাহলে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1। তারপরে কি আছে, x এর সহগ দিয়ে ভাগ করতে কিন্তু ভুলা যাবে না, তো এই দুটাকে 1 এটাকে গুণ করলে 1/4 চলে আসে, তবে এটা আসে 2/3 আর এটা আসে -6, তাহলে আলটিমেটলি গুণ করলে -1/4 হয়ে যায়, মানে দুইটা 1 করার পরে তার সাথে হচ্ছে তোমার এটা গুণ আছে, তাহলে আলটিমেটলি এটা আসতেছে আমাদের রাইট আনসার। এবার খেয়াল করো, অনেক সময় দেখবা প্রশ্নে ডিগ্রি দেয়া থাকে, টু দি পাওয়ার 0 না কিন্তু এটা ডিগ্রি গোল্লা, তো তুমি মনে রাখবা যে 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রির ভ্যালু কি হবে, একটা এক্স গুণ হবে x π/180 রেডিয়ান, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে যে ভাইয়া ডিগ্রি থাকলে আমাকে আগে সেটাকে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আমরা ডিফারেন্সিয়েশনের মধ্যেও দেখছি যে ডিফারেন্সিয়েশনের মধ্যে দেখছি কি তোমার ক্যালকুলাসে, মানে ডিফারেন্সিয়েশনের মধ্যে ডিগ্রি থাকলে আমাদেরকে আগে রেডিয়ানে নিতে হয়। কেন? কারণ ডিফারেন্সিয়েশনের যে ফর্মুলাগুলো ছিল এই সাইন কজের জন্য সেটার বেসিক আসছে হচ্ছে এখান থেকে, সাইন x/x এর মান হচ্ছে 1 আসে যদি x টেন্ডস টু 0 হয়। এইখানে এক্সটা হইল রেডিয়ানে, এখানে এক্সটা কিসে থাকে, এক্সটা থাকে হচ্ছে রেডিয়ানে।
ওকে, তো এই ফর্মুলাটা তৈরি হয়েছে হচ্ছে তোমার এক্স রেডিয়ানে দিয়ে। এবং তুমি জিনিসটা খেয়াল রাখবা যে তাহলে সাইন এই যে মূল নিয়মে অন্তরক করছিলাম না আমরা, তখন আমরা দেখছিলাম যে সাইন, কস, ট্যান, সেক সবার মধ্যে ডিফারেন্সিয়েশনের সময় বা মূল নিয়মে অন্তরক তাদের বের করার সময় এই ফর্মুলাটা আছে, তোমরা দেখো। তো এই ফর্মুলাটা সবার মধ্যে ইউজ হচ্ছে এবং এটা রেডিয়ানের জন্য ডিফাইন্ড। তার জন্য তোমার হচ্ছে কি পুরো ডিফারেন্সিয়েশনটা হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল যখন হচ্ছে রেডিয়ানে থাকে। তো ডিফারেন্সিয়েশনের উল্টা করে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি, ইন্টিগ্রেশনের মধ্যে আমাদের কি করতে হবে, ডিগ্রি থাকলে আগে রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। এটা খেয়াল রাখবো যে আমরা ডিগ্রি থাকলে আগে আমরা কি করব, রেডিয়ানে কনভার্ট করে নিব। যেমন দেখো এখানে 3x ডিগ্রি আছে, তাহলে কি করবা, এখানে আসবে সাইন 3x পাই বাই 180, ওকে, ডিএক্স। এটা আমরা করলাম। তো তাহলে সাইন এক্স কি ইন্টিগ্রেশন করলে কি হয়, মাইনাস কজ এক্স হয়, কিন্তু শুধু কজ এক্স না। তাহলে আলটিমেটলি মাইনাস কজ 3x পাই বাই 180, কিন্তু এইখানে আবার এক্স এর যে সহগ আছে, এই যে এক্স এর সহগ কত, এখানে 3 পাই বাই 180, এটা দিয়ে ভাগ করে দিতে হবে। আর পাশে সি তো আছেই, তোমরা এখানে কাটাকাটি করলে কি পাবা, তাহলে দেখো এরকম রেজাল্ট আসে -60 ডিভাইডেড বাই পাই কস 3x পাই বাই 180 প্লাস সি। দেখো এখন কিন্তু আমার ইন্টিগ্রেশন করা শেষ। ইন্টিগ্রেশন করা শেষ হয়ে গেলে তোমরা কিন্তু এটাকে আবার 3x ডিগ্রি লিখে দিতে পারো, কারণ ইন্টিগ্রেশনের জন্য তোমার হচ্ছে রেডিয়ানে কনভার্ট করার কথা। ইন্টিগ্রেশন শেষ যেহেতু, ইউ ক্যান এগেইন গো ব্যাক টু ডিগ্রি। তো বাকি অংশটা তুমি ডিগ্রিতে আনসার দিতে পারো। তো এইভাবে তুমি আনসার লিখতে পারো। অনেক সময় দেখবা পরীক্ষা এইভাবে আসে, স্পেশালি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা বা ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে এরকম ম্যাথ আমাদের আসে, ডিগ্রি থাকলে রেডিয়ানে কনভার্ট করতে হবে। আচ্ছা, এই অঙ্কটা একটু খেয়াল করো ভাইয়া, আমরা একটা ফর্মুলা তোমাদেরকে দেখাই। a to the power log c to the base b, a to the power log c to the base b লেখা যায় কথা, c to the power log, একটা কাজ করি, এটা কালার দিয়ে চেঞ্জ করে দিই আমি। এই দুটা সেম জিনিস, দেখো এর পাওয়ার যদি কি হয়, লগের মধ্যে নিচে বেজ আসে কি, লগের বেজ আছে বি, ওকে, দুই ক্ষেত্রেই কিন্তু লগের বেসটা সেম, এটা খেয়াল করো, দুই ক্ষেত্রেই লগের বেসটা আমাদের কি সেম। তাহলে a টু দি পাওয়ার লগ c টু দি বেস b এর মান যা, c টু দি পাওয়ার লগ a টু দি বেস b এর মান তাই। তোমরা এটা সহজে মনে রাখতে পারো কিভাবে, এটা আমি কালার দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এই দুইটাকে এক্সচেঞ্জ করা যায়, ঠিক আছে, এই দুইটাকে কি করা যায়, এক্সচেঞ্জ করা যায়, যে a আর c এর জায়গা পরিবর্তন করলেও এতে কিছু যায় আসে না। সো লগের বেস যদি ই হয় তখন এটাকে আমরা কি লিখি, ln x লিখি, তাই না? লগের বেস যদি ই হয় সেটাকে আমরা কি লিখি, ln x লিখি। সো এই ফর্মুলাটার ln একটা ভার্সন হবে a টু দি পাওয়ার ln, মানে বেস হচ্ছে ই, তাহলে যদি c হয় এটা লেখা যা কথা c টু দি পাওয়ার ln a, এটা একই কথা। সো এখানেও ঘটনাটা একই, যে ভাই এই দুইটার জায়গা এক্সচেঞ্জ করা যায়, এটা একটা ফর্মুলা। এখন তোমরা বলতে পারো ভাই এই ফর্মুলা কিভাবে আসলো, তুমি যদি এটা জানতে চাও সেটাও দেখানো যায়। আমরা হালকা করে একটু দেখাই দিতে পারি, যে ধরি এখানে করি, হ্যাঁ, এটাকে ধরো আমরা y ধরলাম। আচ্ছা, এইভাবে আমরা ধরার থেকে আরেকটা বেটার ওয়ে আছে, আমরা অন্য একভাবে করি আর কি। দেখো এটা আরো বেটার আছে, তোমার একটু বলে নিই আগে, এটা বেটার হবে। তোমার আমরা এই জিনিসটা কি জানি দেখো তো, ই টু দি পাওয়ার ln x, আমরা তখন কি বলি, ই এর উপরে লন থাকলা, এটার মানে কি, এটার মানেটা এরকম না যে হচ্ছে এটা x হয়ে যায়, এটা আমরা জানি, ই আর লন চলে যায়। তো এটাকে এভাবে চিন্তা করো, ই টু দি পাওয়ার লগ ই, এটা থাকলে এটা কি হয়ে যায়, এই ই টু দি পাওয়ার লগ ই, এই পার্টটা কি হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়, চলে যায়। তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো ভাইয়া, বি টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার যদি হইতো, এ টু দি পাওয়ারের মধ্যে যদি লগ এ থাকতো তাহলে কি হইতো, এই জিনিসটা উধাও হয়ে যেত। এইটা হলো আমাদের বেসিক্যালি ফর্মুলা, তার একটা স্পেশাল ভার্সন আমরা সবাই ব্যবহার করি, যে ই টু দি পাওয়ার ln, যে কি হয়েছে, যে এ টু দি পাওয়ার লগ এ এরকম যেমন আছে থাকলে এক্স, এখানে একটা এক্স আছে, তাহলে এ টু দি পাওয়ার লগ এর পোর্শনটা চলে যাবে। যেমন ই টু দি পাওয়ার লগ ই হইলে কি হবে,
এটা চলে যাবে, শুধু এক্স থেকে যাবে। যেমন ই টু দি পাওয়ার এলএন এক্স সমান আমরা কি জানি, ওই যে ই টু দি পাওয়ার এলএন চলে যায় যেভাবে আমি জানি, তার জেনারেল ফর্মুলা হচ্ছে এইটা। তো জেনারেল ফর্মুলাটা কি আবার শোনো, যে ভাইয়া দেখেন এ টু দি পাওয়ার লগ, এর উপর যদি লগ এ থাকে, তার সাথে যদি এখানে এই লগের ভিতরে এক্স থাকতো, তাহলে এই এক্সটাই থেকে যেত আর বাকি পার্টটা কি হতো, চলে যেত। তো আমরা কিছু ধরা লাগবে না, এটা লিখি যে এখানে ধরো এটা আছে এ টু দি পাওয়ার লগ বি, আর তার সাথে আছে কি সি। তো আমরা অন্য আরেকভাবে জিনিসটাকে চিন্তা করতে পারি, যে এক্স যদি থাকে ভাইয়া, এই এক্সটাকে চাইলে আমরা এরকম ভাবে লিখতে পারি, এক্স যদি থাকে, এক্সটাকে চাইলে আমরা এরকম লিখতে পারি যে এ টু দি পাওয়ার লগ এ নিয়ে এসে তার মধ্যে এক্স আছে। আমরা চাইলে এক্সটাকে এরকম লিখতে পারি যে এক্স আছে, ওটাকে আমরা এরকম লিখতে পারি এ টু দি পাওয়ার লগ এ নিয়ে আসতে পারি। তো আমাদের এখানে যেহেতু লগ বি আছে, আমরা জিনিসটাকে এরকম করতে পারি যে আকাশ থেকে পদ্ধতিতে আমরা বি টু দি পাওয়ার লগ বি নিয়ে আসতে পারি। নিয়ে আসলে বাকিটা আগের মতো আছে, এ লগ বি সি। কি করছি আমরা, কিছুই করি নাই, যা ছিল তাই রাখছি, জাস্ট একটা বি টু দি পাওয়ার লগ বি আনছে। এটা থাকা এবং না কথা, তা থাকা একই কথা। যেমন যে এ টু দি পাওয়ার লগ এ থাকা এবং না কথা একই কথা। তাহলে এখন তুমি কি জানো, ভাইয়া পাওয়ারের প্রপার্টি হচ্ছে লগের ক্ষেত্রে, সরি লগের প্রপার্টি হচ্ছে লগের মধ্যে যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা কি আসে, সামনে আসে। তাহলে তুমি কি লিখতে পারো, তুমি লিখতে পারো ভাইয়া এরকম বি টু দি পাওয়ার লগ, আর এখানে হচ্ছে এরকম একটা রেজাল্ট আসে। এখন তোমরা এই দুইটা পাওয়ার দেখতেছো কি আছে, গুণ আকারে আছে। তো তোমরা এই জিনিসটা জানো না, যে ভাই দেখেন এ টু দি পাওয়ার এম আর এন, এটা লেখা যায় কথা। আমি যদি এরকম লিখি এ টু দি পাওয়ার এম হোল পাওয়ার এন, এরকম এটা কি একই কথা। আবার কেউ যদি এটা লিখে যে এ টু দি পাওয়ার এন হোল পাওয়ার এম, এটাও কি একই কথা। সো বেসিক্যালি দুইটা পাওয়ার যদি গুণ আকারে থাকে, তাহলে আমরা এই কাজটা করতে পারি, যে দেখো এটাকে এরকম লিখতে পারি যে বি টু দি পাওয়ার লগ বি, তার সাথে আছে সি, এই হোল পাওয়ারে আছে লগ বি, এটা আছে এ। লেখা যায় ভাইয়া এই যে এ টু দি পাওয়ার এম এন এর ভ্যালু এ টু দি পাওয়ার এম, এই পুরাটার পাওয়ার এন, এইভাবে লেখা যায়। তাহলে এখন কি হচ্ছে দেখো, এই বি টু দি পাওয়ার লগ বি এই পোর্শনটা উধাও হয়ে যাচ্ছে। তাহলে থাকতেছে কি, থাকতেছে হচ্ছে সি টু দি পাওয়ার লগ বি, এটা এ। তো খেয়াল করো কি হয়েছে, আমরা শুরু করছিলাম কি দিয়ে, এ টু দি পাওয়ার লগ বি, এখানে যখন সি ছিল, আমরা দেখলাম এই দুইটা তাদের কি করতে পারলো, এই দুইটা তাদের জায়গা এক্সচেঞ্জ করতে পারে। এটা হলো আমাদের ফর্মুলা। তো দেখো এখানে আমাদের যে অঙ্কটা আছে, এটা যদি এখন আমরা দেখি, যে গিভেন মানে ইন্টিগ্রেশন করতে হবে কার, টু টু দি পাওয়ার এলএন এক্স এর। তো দেখো টু টু দি পাওয়ার এলএন এক্স থাকা, ঠিক আছে, টু টু দি পাওয়ার এলএন এক্স থাকা, আর হইলো তোমার এই দুইটা, তাহলে কি করা যায়, জায়গা এক্সচেঞ্জ করতে পারে। এটা আমি তোমাদের ফর্মুলা হিসেবে মনে রাখতে বলছি, তাই না। তাহলে এইটাকে এরকম লেখা যায় না, এক্স টু দি পাওয়ার লন টু। তাহলে টু টু দি পাওয়ার এলএন এক্স আর এক্স টু দি পাওয়ার লন টু সেম জিনিস। এটাতে কি সুবিধা হয় তোমার, এটা যে সুবিধা হয় সেটা হচ্ছে এইটা একটা কনস্ট্যান্ট। এটা কি লন টু, কি লন টু একটা কনস্ট্যান্ট, ঠিক আছে। তাহলে এক্স টু দি পাওয়ার এন হয়ে গেছে। তাহলে নর্মালি টু টু দি পাওয়ার এটা কিন্তু এক্স না, তাহলে এখানে তোমার কিন্তু টু এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা বসতো না, লন এক্স থাকার কারণে। বাট যখন তুমি উল্টা দিতে পারলা, তখনই কিন্তু এটা এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা চলে আসলো, কারণ উপরটা কি কনস্ট্যান্ট। তখন তুমি এটাকে কি লিখতে পারো, তুমি লিখতে পারো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান, এন প্লাস ওয়ান প্লাস সি, শেষ। এটা আমাদের আনসার। দেখো এত কিছু বোঝানোর পরে আমরা একটা ছোট্ট অঙ্ক করে ফেলতে পারছি আর কি। তো এই থিওরিটা আমাদের একটু খেয়াল রাখতে হবে, যে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিলে কিন্তু আমাদের খুবই ইজি হয়ে যাচ্ছে, যে ভাইয়া টু এর উপরে লন আছে, এক্স আছে, এই দুইটার জায়গায় এক্সচেঞ্জ করে দিলে এটা একদম নর্মাল এক্স টু দি পাওয়ার এন হয়ে যায়। এই অঙ্কটারই একটা এক্সটেনশন আমরা যদি তোমাদেরকে করাই, আমি সবসময় এটা করাই অঙ্ক করানোর পরে, ইভেন ম্যারাথনে যদি করাই ওখানেও করাবো। সেটা দেখো, যদি অঙ্কটা এরকম থাকতো থ্রি টু দি পাওয়ার লগ 5 টু দি বেস এক্স ডিএক্স, এটা আছে। তো বেসিক্যালি এখন কি হবে ভাইয়া, দেখেন আপনার এই যে থ্রি টু দি পাওয়ার এর উপরে কি আছে, লগ এক্স টু দি বেস 5 আছে। এটা কিন্তু ডিরেক্টলি এ টু দি পাওয়ার এক্স এর ফর্মে পড়ে না, কারণ একটা লগ থাকা আছে, লগ আছে। তাহলে আমরা কি করতে পারি, এই দুইটাকে তাদের জায়গা এক্সচেঞ্জ করতে পারি। এখান থেকে কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার লগ 3 টু দি বেস 5 ডিএক্স। এবার দেখো এক্স টু দি পাওয়ার এটা একটা কনস্ট্যান্ট, অঙ্ক শেষ। তুমি এখন কি বলতে পারো, যে ভাইয়া এক্স টু দি পাওয়ার
n প্লাস ওয়ান n প্লাস ওয়ান প্লাস সি, ডান, শেষ। এভাবে কিন্তু অঙ্কগুলা করা যেতে পারে। তাহলে এইরকম ফরম্যাট যদি থাকে যে তোমার মানে এক্স টু দি মানে এ টু দি পাওয়ার লগ এরকম টাইপের কিছু থাকে, সেক্ষেত্রে ওই দুটোকে এক্সচেঞ্জ করে দিবে, তাহলে কিন্তু অঙ্ক ইজি হয়ে যাবে। ওকে, নেক্সট তাহলে দেখি। এখানে দেখো, এখানে একটা অঙ্ক আছে, এটা অনেকভাবে করা যেতে পারে, কিন্তু এখানে অপশনের সাথে জিনিসটাকে ম্যাচ করতে হবে। তো আমরা সরলীকরণ টপিকটা পড়তেছি, সেকেন্ড টপিকটা পড়তেছি। তো সরলীকরণ মানে কি, দেখো এখানে কিন্তু আমরা সরলীকরণ করছিলাম, খেয়াল করছো কিনা, আমরা একটা বীজগাণিতিক সরলীকরণ করছি যে 2 টু দি পাওয়ার ln x ছিল, এটা আমরা ইন্টিগ্রেশন করতে পারতেছিলাম না, কিন্তু যখনই আমরা x টু দি পাওয়ার ln 2 করে ফেললাম, তখনই আমরা কি সরলীকরণ হয়ে সিম্পলিফাইড হয়ে গেছে আর কি। তো সিম্পলিফাইড হয়ে গেছে, যেমন এখানেও কিন্তু আমাদের সিম্পলিফিকেশনটা করতে হবে। তো এখানে cos x প্লাস sin x, cos x মাইনাস sin x, তোমাদের ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আমরা এরকম একটা জিনিস পড়ছিলাম, মনে আছে কিনা? ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারে আমরা পড়ছিলাম cos a বা cos থেটাই লিখি, cos থেটা প্লাস sin থেটা আর cos থেটা মাইনাস sin থেটা, আর আরেকটা ছিল হচ্ছে cos থেটা মাইনাস sin থেটা উপরে আর cos থেটা প্লাস sin থেটাটা নিচে। এটা কি ছিল? tan 45 ডিগ্রি প্লাস থেটা বা π/4 প্লাস থেটা, আর এখানে ছিল tan π/4 মাইনাস থেটা। এইটা একটা ফর্মুলা হিসেবে ছিল। খেয়াল করো, মনে রাখতে বলছিলাম এইভাবে যে এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, এখানে উপরে মাইনাস থাকলে এখানে উপরে কি হবে, ভিতরে কি হবে, মাইনাস হবে, উপরের চিহ্নটা আসবে। এর একটা তোমাদের প্রুফও করে হচ্ছে আমরা দেখাতে পারি একটু, যে এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা, যদিও তোমার হলো এই যে cos থেটা প্লাস sin থেটা যেটা আছে, cos থেটা মাইনাস sin থেটা যেটা আছে, এটাতে আমরা যদি cos দিয়ে ভাগ করে দিই, তাহলে আলটিমেটলি cos থেটা প্লাস sin থেটা, cos থেটা মাইনাস sin থেটা, cos থেটা দিয়ে যদি ভাগ করে দাও, ভাগ করে দিলে কি আসে? দেখো এটা আসে 1, তাহলে দেখো এরকম আসে যে 1 প্লাস tan থেটা ডিভাইড বাই 1 মাইনাস tan থেটা, এটা আসে। তাহলে এই যে 1 প্লাস tan থেটা 1 মাইনাস tan থেটা আসে। তাহলে 1 কে কি লেখা যায়, tan π/4 প্লাস tan থেটা, আর নিচের 1 টাকে রাখলাম, আর এখানে মনে করতেছি একটা 1 আছে, তাহলে 1 প্লাস tan π/4 1 মাইনাস tan π/4, তার সাথে কি tan থেটা আসে। এটা কিন্তু আমরা ট্রিগোনোমেট্রি ক্লাসে করছি, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, এটা কি আসবে, tan a প্লাস b। তো এটা আমাদের ট্রিগোনোমেট্রিতে 45 ডিগ্রি লিখতে হবে, এখানে জাস্ট π/4 লিখছি কারণ রেডিয়ান নিয়ে কাজ। তাহলে কি বলছিলাম, cos প্লাস sin, cos মাইনাস sin হলে কি হবে, tan π/4 বা 45 ডিগ্রি প্লাস থেটা, আর এখানে কি মাইনাস থাকলে মাইনাস হবে, আর কিছু না। তাহলে এখানে তোমার যে অঙ্কটা আছে এটা কি ইন্টিগ্রেশন করতে বলছে, এবং দেখো এই π/4 প্লাস আকারে আছে অ্যান্সারের মধ্যে, তাহলে ওভাবে আমরা অঙ্কটাকে সাজাতে হবে যে ভাইয়া cos থেটা প্লাস sin থেটা, আর নিচে আছে কি cos থেটা মাইনাস sin থেটা, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, এইটাকে আমরা লিখতে পারি tan π/4 প্লাস থেটা। তাহলে tan x এর ইন্টিগ্রেশন কি, tan x এর ইন্টিগ্রেশন হলো ln sec x প্লাস c, এবং এখানে থিটার সহগ যেহেতু 1, কিছু দিয়ে ভাগ করা লাগবে না। তাহলে ln মানে কি, ln বেসিক্যালি হচ্ছে তোমার লগ এর বেস যদি e হয় sec π/4 প্লাস থেটা, এইটা হওয়া উচিত অ্যান্সার। তো অপশনে দেখো তোমার মডুলাসটা দেওয়া নেই, মডুলাস না দেওয়া থাকলে তোমরা মডুলাসটাকে মাফ করে দিবা আর কি। এই যে সি নাম্বারটা আমাদের কি, সি নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার, যদি কোনো ভুল না করে থাকি, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার, ডান। ওকে, তাহলে চলো এখন পরটাতে যাই, দেখি কি আছে। এই যে sec x প্লাস tan x, এইটাকে না আমরা ভালোবেসে এরকম লিখতে পারি, একটু দেখো, sec x tan x, এইটাকে তুমি এরকম লিখতে পারো, দেখো tan π/4 প্লাস x/2, এটা কিন্তু সেকের ইন্টিগ্রেশন থেকেই লেখা যায়, সেকের ইন্টিগ্রেশন থেকেই লেখা যায় sec থেটা প্লাস tan থেটা কি হবে, tan π/4 প্লাস x/2, এটা তুমি সেকের মধ্যে দেখছো, আর এটা তুমি হচ্ছে মানে লন ছিল আর কি এখানে। এটা তুমি কিভাবে দেখাতে পারো, দেখো sec x প্লাস tan x, এটাকে লিখতে পারো ভাইয়া 1/cos x, আর tan কে লেখা যায় sin x by cos x।
তাহলে 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স লেখা যায়। তো দেখো 1 প্লাস সাইন এক্স এর একটা সূত্র আছে, বাট 1 প্লাস কজ এক্স এর সূত্রটা বেশি সুন্দর দেখতে। আমরা কি করব এখানে 1 প্লাস সাইন কে এরকম লিখবো 90 ডিগ্রি প্লাস এক্স, সাইন 90 ডিগ্রি প্লাস থেটা সমান কস থেটা। আর এখানে এটাকে লেখা যাবে, সরি এটা হবে কস, হ্যাঁ 1 মাইনাস কস, কস 90 ডিগ্রি মাইনাস থেটা প্লাস থেটা সমান হচ্ছে কি মাইনাস সাইন থেটা, তাই জন্য এখানে প্লাস ছিল বলে এখানে মাইনাস হয়ে গেছে। আর কসকে লেখা যায় সাইন 90 ডিগ্রি প্লাস থেটা। কি করছি আমরা এই সাইনকে কস বানাইছি, কারণ কি কস 90 ডিগ্রি থাকলে কসটা চেঞ্জ হয়ে সাইন হয়ে যায়, কস 90 ডিগ্রি প্লাস থেটা সেকেন্ড কোয়াড্রেন্টে যায়, তাহলে একটা মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে। আর সাইন সাইন 90 ডিগ্রি প্লাস থেটা সমান কস থেটা লেখা যায়। তো তুমি এরকম করতে পারো যে ভাইয়া দেখেন 1 মাইনাস কস 2 পাই বাই 4 প্লাস থেটা বাই 2, 1 মাইনাস কস 2 থেটা সাইন 2 পাই বাই 4 প্লাস থেটা বাই 2 সাইন 2 থেটা। 2 থেটা আকারে নিয়ে আসলাম 1 মাইনাস কস 2 থেটা আনার জন্য, ফর্মুলা আছে এটার একটা। 1 মাইনাস কস 2 থেটার ফর্মুলা কি 2 সাইন স্কোয়ার থেটা বাই 2, আর এই সাইন 2 থেটার ফর্মুলা কি 2 সাইন থেটা বাই 2 কস থেটা বাই 2। তাহলে কি কি হচ্ছে দেখো 2 2 কাটা যায়, একটা সাইনের সাথে একটা সাইন কাটলে উপরে একটা সাইন থাকে, তাহলে এই সাইন আর এই কস tan পাই বাই 4 প্লাস থেটা বাই 2। তো তোমাদের কাছে একটা সাজেশন হচ্ছে তোমরা সেকেন্ড ইন্টিগ্রেশন যেহেতু এটা মুখস্থ থাকেই যে লন সেকেন্ড ইন্টিগ্রেশন কি, সেকেন্ড ইন্টিগ্রেশন থেকে আমরা দেখছি লন sec x প্লাস tan x আসে অথবা লন tan পাই বাই 4 প্লাস x বাই 2 আসে। সো এই যে sec x প্লাস tan x কে যে ওটা লেখা যায় ইউ মাস্ট মেমোরাইজ ইট, এটা টিটিএম মানে হচ্ছে টান টান মুখস্থ রাখবো আমরা এটা, ঠিক আছে। লেখা দেখো কি দেয়া আছে, আমরা একটা ফাংশনের ডেরিভেটিভ দেয়া আছে এবং বলা হয়েছে যে x এর মান যখন 0 তখন ফাংশনের মানও 0 হয়, x এর মান যখন 1 তখন ফাংশনের মান কত। সো এখানে f প্রাইম x দেয়া আছে tan ইনভার্স sec x প্লাস tan x এখানে দেয়া আছে, হ্যাঁ আমরা কিন্তু ম্যাথ এখান থেকে করতেছি, এটা কিন্তু জাস্ট বোঝানোর জন্য লিখছিলাম, তোমরা চাইলে এটা করে দেখাতে পারো, এত জায়গা বুয়েটের মধ্যে পাবে না তুমি। তাহলে tan sec x প্লাস tan x, তো তোমরা বুয়েট পরীক্ষায় এটা ডিরেক্ট লিখে দিবা tan sec x প্লাস tan x কে লেখা যায় এটা tan ইনভার্স ছিল tan পাই বাই 4 প্লাস x বাই 2। বুয়েট পরীক্ষায় তুমি যদি এইটা এক লাইনে মনে রাখতে পারো তাহলে তোমার অঙ্ক প্রায় শেষ। যে ভাইয়া দেখেন তাহলে f প্রাইম x এর ভ্যালু তাহলে কি আসলো, যে ভাইয়া tan আর tan ইনভার্স তো চলে যাচ্ছে, তাহলে কি থাকতেছে তাহলে পাই বাই 4 প্লাস x বাই 2 আসতেছে, এই দুইটা কিন্তু চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে পাই বাই 4 প্লাস x বাই 2 আসতেছে। এটা কি ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালু। তাহলে আমরা যদি একটা জিনিসের ডেরিভেটিভ জানি তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা পাওয়া যায়। এখন fx কি হবে, এই জিনিসটাকে দেখো fx কে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম x পাওয়া যায়, তাই না। d dx অফ fx এটা কি f প্রাইম x, তাই তো। তাহলে f প্রাইম x কে ইন্টিগ্রেশন করলে কি হবে, তবে fx প্লাস c এটা হওয়া উচিত, তাই তো। তাহলে fx f প্রাইম x কে ইন্টিগ্রেশন করলে কি হওয়ার কথা fx হওয়ার কথা, তাহলে c আসবে সাথে। তো দেখো fx টাকে তাহলে আমরা এরকম লিখতে পারি যে ভাই ইন্টিগ্রেশন করেন ইন্টিগ্রেশন পাই বাই 4 প্লাস x বাই 2 dx, এই তো। তাহলে তুমি এখন কি বলতে পারো যে ভাই এটাকে ইন্টিগ্রেশন fx এর ভ্যালুটা দেখেন এরকম আসে ভাইয়া পাই বাই 4x x বাই 2 ছিল, হাফটা ইন্টিগ্রেশনের বাইরে আসবে আর কি, আর x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 প্লাস একটা c আসবে। একটু খেয়াল করো কি হয়েছে পাই বাই 4, তাই না, পাই বাই 4 হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে আসলে তাহলে 1 কে ইন্টিগ্রেশন করলে হবে x, হাফ বাইরে আসলো x এর ইন্টিগ্রেশন x স্কয়ার বাই 2, এটা আশা করি তোমরা বুঝো। x এর ইন্টিগ্রেশন যে x স্কয়ার বাই 2 তোমাদের জানার কথা, তাই না, যে ভাই x এর ইন্টিগ্রেশন কি যে x টু দি পাওয়ার 1, যে ভাইয়া এই x টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 বা x স্কয়ার বাই 2, এটা তোমাদের জানার কথা, এটা আমরা ডিরেক্টলি কিন্তু লিখবো, হ্যাঁ। তাহলে এটা x স্কয়ার বাই 2 হয়ে গেল, কিসের ভ্যালু fx এর ভ্যালু। তাহলে fx এর ভ্যালু দেখো কি আসলো পাই বাই 4, আর এখান থেকে তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যে কাজটা করতে পারো সেটা হলো
π/4 কমন নিতে পারো, মানে 1/4 কমন নিতে পারো। 1/4 কমন নিলে আসবে পাই প্লাস এক্স স্কোয়ার। এই যে 1/4 এই দুইটা মিলেও কিন্তু 4 হয়। কমন নিলে আসছে পাই প্লাস এক্স স্কোয়ার। তাহলে এখন এইটা হওয়ার কথা ছিল আমাদের ফাংশন, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। মানে এটাতে কিন্তু একটা আননোন রয়ে গেছে। সেই আননোনটা কে? সি। তুমি বলতে পারো ভাইয়া প্রশ্নে আরেকটা ডেটা দেয়া আছে আমার যে এক্স এর ভ্যালু 0 বসালে 0 আসে। এখন f0 সমান কি দেয়া আছে? 0 দেয়া আছে। তাহলে তুমি এখানে এক্স এর ভ্যালু 0 বসায় দাও যে 1/4 পাই প্লাস 0 স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে সি এর ভ্যালু আসে হচ্ছে -π/4। সি এর ভ্যালু কত আসে? -π/4। তাহলে এখান থেকে দেখো কি আসতেছে? এখান থেকে যেটা আসতেছে fx এর ভ্যালু এরকম আসে 1/4 পাই প্লাস এক্স স্কোয়ার মাইনাস π/4। যদি ভুল না করে থাকি অঙ্কের মধ্যে কোনো, আসে π/4 প্লাস এক্স স্কোয়ার বাই 4 মাইনাস π/4। বেসিক্যালি তাহলে fx এর ভ্যালু আসে হচ্ছে এক্স স্কোয়ার বাই 4। কোথাও ভুল হইছে। ও ভুল হইছে এখানে। সরি, খুবই দুঃখিত। এখানে একটা এক্স হবে। খুবই দুঃখিত ভাইয়া। এক্সট্রিমলি সরি। অঙ্কের প্রসেস প্রায় ঠিক আছে, আমি জাস্ট একটা লাইনে একটা এক্স লিখি নাই। এজন্য একটা ভুল হয়ে গেছে। খুবই দুঃখিত। আচ্ছা, সরি। আবার একটু দেখো এখানে জাস্ট এরকম হইছে যে এটা কি আসে? π/4 কে কনস্ট্যান্ট বাইরে আসতেছে আর 1 এর ইন্টিগ্রেশন এক্স দিতে ভুলে গেছি আমি। সরি। আর এখানে হাফ বাইরে আসে এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2 প্লাস সি। তাহলে এখন তুমি কমন নিতে পারো fx এরকম আসে। এখানে 1/4 কমন নেওয়া যায়, মানে x/4 টেকনিক্যালি কমন নেওয়া যায়। এখানে x/4 কমন নিলে আসে পাই প্লাস এক্স প্লাস সি এরকম আসে। ওকে, তাহলে এইটা হওয়ার কথা ছিল আমাদের 1 নাম্বার। এটা আমাদের ফাংশন হওয়ার কথা ছিল। এখানে সি হচ্ছে আননোন। তাহলে এখন আবার কি দেয়া আছে? এখন আছে হচ্ছে f0 এর মান কত? 0 দেয়া আছে। তাহলে এখানে x এর ভ্যালু 0 বসাই দাও। 0/4 পাই প্লাস এক্স পাই প্লাস 0 প্লাস সি ইকুয়াল টু 0। এখান থেকে দেখো সি এর মানটা 0 চলে আসে। সি এর মান কত চলে আসলো? 0 চলে আসলো। তাহলে এখন 1 নাম্বার ইকুয়েশনে fx কেমন হবে? x/4 পাই প্লাস এক্স, কারণ এই যে সি এর ভ্যালুটা 0। কারণ প্রশ্নে জিজ্ঞেস করছে যে f1 এর মান কত? তাহলে x ইকুয়াল টু 1 হলে আমরা কি লিখতে পারবো? f অফ 1 সমান হচ্ছে 1/4 পাই প্লাস 1। তাহলে কত আসে বলো? এখানে আসে হচ্ছে এটাই তো পাই প্লাস 1/4। এটা আমাদের আনসার, পাই প্লাস 1/4। তাহলে কি হলো? আমরা যদি অঙ্কটা আবার একটু দেখি যে tan ইনভার্স sec x প্লাস tan x আছে। তোমাদেরকে বলছি যে sec প্লাস tan কে tan π/4 প্লাস x/2 যে লেখা যায় এটা তোমরা একদম মনে রাখবা। তো tan ইনভার্স চলে গেলে আসতেছে π/4 প্লাস x/2। তাহলে তোমার এখানে যেটা আসতেছে যে এটা হলো ডেরিভেটিভ, ফার্স্ট ডেরিভেটিভ। তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা আসে, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে আবার fx পাওয়া যাবে। তাহলে fx এ কি লিখতে পারো? f প্রাইম x এর ডেরিভেটিভ হবে, ইন্টিগ্রেশন হবে তোমার fx। তাহলে তুমি বলতে পারো ভাই এটার মান কি ছিল? ওই যে π/4 প্লাস x/2 বসায় দাও। π/4 কে ইন্টিগ্রেশন করলে π/4 কনস্ট্যান্ট আর 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x। আর x/2 হাফ হচ্ছে কনস্ট্যান্ট, x এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বাই 2 আর c তো একটা আসে। তাহলে এই দুইটা থেকে 1/4 x কমন নেওয়া যায়। ঠিক আছে? 1/4 x কমন নিলে বা x/4 কমন নিলে এখান থেকে পাই, এখানে থেকে x। তাহলে এখন তুমি বললা যে ভাই f0 এর মান কত? 0। তাহলে এটা দেয়া আছে প্রশ্নের মধ্যে এই যে। তাহলে f0 এর মান 0 দিয়ে তুমি c এর মানটা বের করে ফেললে 0। তাহলে c এর মানটা এখানে বসাই দিলে তোমার ফাংশন চলে আসছে। এবার এখানে x এর মান 1 বসাই দিলে আমাদের অঙ্ক শেষ। ডান। খুবই নাইস কিন্তু একটা ম্যাথ যে ডেরিভেটিভ দেয়া আছে, সেখান থেকে আমাকে কি বের করতে হবে? সেখান থেকে আমাকে নরমালি ইন্টিগ্রেশন করে তোমার হচ্ছে মানে ডেরিভেটিভ দেয়া আছে, এখান থেকে আমার ফাংশনটা বের করতে হবে। সো ইন্টিগ্রেশন করলেই হয়ে যাচ্ছে এবং এটা দেয়া আছে তোমার ওই যে c এর মান বের করার জন্য। ওকে, নেক্সট। দেখো আমরা এই প্রতিস্থাপন পদ্ধতি করতেছিলাম। তো সরি, আমরা এতক্ষণ ধরে সরলীকরণ করতেছিলাম। এখন আমরা আসবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে। তো হোয়াট ইজ প্রতিস্থাপন পদ্ধতি? খেয়াল করো, এই যে ইন্টিগ্রেশন আছে 4x³ আর 1 প্লাস x টু দি পাওয়ার 8 আছে।
তোমাকে চিন্তা করতে হবে ভাইয়া কাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে। মানে আইডিয়াটা এরকম, এইটা এবিসিডি দিয়ে বুঝলে তোমরা কম বুঝো আরো। দেখো এরকম যদি হয় মানে ফাংশন এফ অফ এক্স না থেকে, মানে এফ অফ এক্স যদি তোমার হচ্ছে এরকম হয়, ইন্টিগ্রেশন করলে বড় হাতের এফ এক্স আসে, যদি এরকম হয় তাহলে মনে রাখতে হবে যে যদি এরকম হইতো, এরকম কিছু একটা হওয়ার কথা ছিল যে এটা যদি ফাংশনের ফাংশন হয়, মানে জিএক্স একটা ফাংশন, তার সেটা যদি এফ এক্স এর মধ্যে থাকে এবং এই জিএক্স কে ডেরিভেটিভ করে তার সাথে ডিএক্স গুণ আছে, এটা তুমি একটু খেয়াল করো কি ঘটনা ঘটতেছে। যে এভাবে চিন্তা করো যে দেখেন এটা প্রুফ করা যায় যে ধরি gx ইকুয়াল টু জেড, ডিফারেন্সিয়েশন করলে কি হবে, জি প্রাইম এক্স এটা ডিজেড বাই ডিএক্স। সো আমরা এরপরের থেকে একবারে লিখবো এই লাইনটা, জি প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড। খেয়াল করো যেই পাশে এক্স আছে ডিফারেন্সিয়েশন করলে ওই পাশে একটা ডিএক্স আসবে, আর যেটা জেড আছে এটা ডিজেড হয়ে যাবে। ওকে, যেমন দেখো এখানে জিএক্স আছে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, জি প্রাইম এক্স হয়, তার সাথে কি আছে, একটা ডিএক্স গুণ আকারে আছে। তাহলে তুমি বললা যে ভাইয়া দেখেন এটা এই যে এফ অফ জিএক্স জি প্রাইম এক্স ডিএক্স, এটাকে আপনি ডিজেড লিখতে পারেন এই যে, আর এটাকে জেড লিখতে পারেন। তাহলে এটার রেজাল্ট দেখো কি আসে, এফ জেড ডিজেড। তাহলে এটা আছে বড় হাতের এফ জেড প্লাস সি, জেড এর মান ছিল হচ্ছে জিএক্স প্লাস সি। তো এখানে ঘটনাটা খেয়াল করো, তাহলে এই জিএক্স যে একটা ফাংশন, তার ডেরিভেটিভটা হচ্ছে ডিএক্স এর সাথে গুণ আছে। তোমরা এখানে ওই সেম আইডিয়াটা এখানে অ্যাপ্লাই করবা, যে এখানে দেখেন ভাইয়া 4x কিউবটা ডিএক্স এর সাথে গুণ আকারে আছে। ভালো কথা, কাকে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব হয়, x4 কে। আমরা জানি কি x4 কে তুমি যদি z ধরো, তাকে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব হবে, যেই সাইডে x আছে সেই সাইডে একটা dx হবে, আর z এর সাইডে একটা dz হবে। তাহলে তুমি বললা যে ভাইয়া দেখেন আমরা এই 4x কিউব dx তো থাকলোই, আর এই x8 যেটা আছে আমার কাছে, x8 যেটা আছে আমার কাছে, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে x4 হোল স্কয়ার। তাহলে এইটা হলো, এই জিনিসটা হলো আমাদের কি, এটা একটা x4 এর ফাংশন এবং সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন। যেমন কি f হচ্ছে একটা g এর ফাংশন আর g এর ডিফারেন্সিয়েশন আছে, তাহলে আলটিমেটলি f যদি g এর ফাংশন হয় এবং g এর ডিফারেন্সিয়েশন যদি গুণ আকারে থাকে, তাহলে এইভাবে জিনিসটাকে আমরা f অফ gx লিখতে পারি। মুখস্থ করার দরকার নেই। দেখো এভাবে চিন্তা করো 1 প্লাস x4 এরকম আছে, তাকে x4 কে ডিফারেন্সিয়েশন করলে কি 4x কিউব থাকে, এটা dx এর সাথে গুণ আছে। তো ওইভাবে জিনিসটাকে আমরা লিখবো যে উপরেরটা হবে হচ্ছে dz, নিচে হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার। 1 প্লাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স z, বা tan ইনভার্স z এর মান কি x স্কোয়ার প্লাস c, সরি z এর মান হচ্ছে x4, tan ইনভার্স x4 প্লাস c। তো এটা হলো আমাদের আনসার। খুবই সহজ কিন্তু, দেখো খুবই সিম্পল। যে ভাইয়া এখানে তোমাকে এটা চিন্তা করতে হবে যে কাকে ডিফারেন্সিয়েশন করলে কি হয়। x কিউব কে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু x4 হয় না বা x8 হয় না, কিন্তু x4 কে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব হয়। dx এর সাথে যেটা গুণ আছে এটা ডেরিভেটিভ হইতে হবে, dx এর সাথে যেটা গুণ আছে এটা কি হইতে হবে, ডেরিভেটিভ হইতে হবে, এবং ওই f এর মধ্যে যেটা আছে তাকে ডেরিভেটিভ করতে হবে। সো তুমি চিন্তা করো যে হচ্ছে তোমার f টেপ বাদ দাও, dx এর সাথে কি গুণ আছে, dx এর সাথে এটা গুণ আছে 4x কিউব, কাকে ডিফারেন্সিয়েশন করলে x কিউব হয়, x4 কে। তাহলে এখানে x4 নিয়ে আসতে হবে, x4 নিয়ে আসলে ওকে ডিফারেন্সিয়েশন করলে 4x কিউব চলে আসবে, আমাদের কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে এখানে ডিরেক্টলি, এখন ফর্মুলার মধ্যে পড়ে যাচ্ছে জিনিসটা। ওকে, এটা খেয়াল রাখবো আমরা, এটা হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। যেমন দেখো আমরা আরেকটা অঙ্ক দেখি এখানে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে। ধরো এরকম আছে e টু দি পাওয়ার ln x 1 বাই x dx, ধরো এটা আছে, ধরো এটা তোমাকে বের করতে বলছে। তো এখন তুমি কি বলবা, e টু দি পাওয়ার ln x দরকার নেই, 5 টু দি পাওয়ার ln x দিলাম। এখন তুমি কি বলতে পারো, তুমি বলতে পারো ভাই দেখেন এই ln x কে ডিফারেন্সিয়েশন করলে 1 বাই x হয়, তাহলে আমরা কাকে z ধরবো, আমরা ধরবো হচ্ছে তোমার ln x, ln x কে আমরা কি ধরবো z। তাহলে এই 1 বাই x এই পাশে আসবে dx, এটা আসবে কি dz। তো খেয়াল করো
তুমি বলতে পারো যে ভাইয়া দেখেন এই জিনিসটা আমাদের এখন ডিজেড হয়ে গেল। তাহলে কি হয়েছে ঘটনা? এই যে ডিজেডটা কি মানে ডিফারেন্সিয়েশন করে যেটা পাওয়া যায় এটা ডিএক্স এর সাথে গুণ আকারে আছে। তাহলে 5 টু দি পাওয়ার জেড ডিজেড। তো এ টু দি পাওয়ার জেড এর ইন্টিগ্রেশন কি? এ টু দি পাওয়ার জেড বাই লন এ প্লাস সি। এ টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার ln x বাই ln 5 প্লাস সি। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে যে এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কিন্তু এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লন এ। এটা কিন্তু শুধু এ টু দি পাওয়ার x না। এ টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন কি? এ টু দি পাওয়ার x ডিভাইডেড বাই লন এ। ওকে? সো মেইন আইডিয়া এখানে কি? মেইন আইডিয়া হচ্ছে তোমার একটা gx এর ফাংশন আছে। gx এর ডেরিভেটিভটা dx এর সাথে গুণ আকারে থাকতে হবে। মানে যার ফাংশন তার ডেরিভেটিভ dx এর সাথে গুণ আকারে থাকে। তাহলে এইভাবে চিন্তা করতে হবে যে ভাইয়া যে জিনিসটা dx এর সাথে গুণ আকারে আসছে সেটা কারোর ডেরিভেটিভ হতে হবে। মানে এটা কার ডেরিভেটিভ সেটা তোমাকে বের করতে হবে। সেটা অনুসারে তোমাকে নিতে হবে। যেমন এখানে কি 4x³ আছে dx এর সাথে গুণ। এটা কার ডেরিভেটিভ? x4 এর। তাহলে এখানে x4 আনতে হবে। ভাই 1/x এর সাথে dx গুণ আছে। তাহলে এটা কার ডেরিভেটিভ? এটার। এখন তুমি বলতে পারো 5 টু দি পাওয়ার ln x তো এটার সাথে গুণ আছে। কিন্তু এইটাকে ডিফারেন্সিয়েশন করলে ln x কে ডিফারেন্সিয়েশন করলে যেমন এটা আসে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কিন্তু ln x আসে না। তো ওইটা তোমাকে আবার একটু বুঝে নিতে হবে যে কাকে z ধরবে আর কোনটা dx এর মধ্যে dz এর মধ্যে যাবে। যেমন দেখো এখানে একটা অঙ্ক আছে। এই অঙ্কটা খুবই নাইস একটা ম্যাথ। দেখো এখানে মনে রাখবা যে এ টু দি পাওয়ার এক্স এর একটা বিশাল পাওয়ার আছে বা ই টু দি পাওয়ার এক্স এর একটা বিশাল পাওয়ার আছে। আইডিয়া হলো এই টাইপের ক্ষেত্রে সবচেয়ে বড় এ এর ঘাতকে এ বা ই এর ঘাতকে জেড ধরো। ঠিক আছে? সবচেয়ে বড় এ বা ই এর ঘাতকে আমরা কি করব? এটাকে আমরা জেড ধরে ফেলবো। ওকে? যেমন দেখো এখানে কি আছে? এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স হোল টু দি পাওয়ার 10। তাহলে আমরা কি করব? ধরে নিব এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এটাকে আমরা জেড ধরে নিব। সবচেয়ে বড় এর ঘাত যেটা আছে এটাকে আমরা কি ধরে নিব? জেড ধরে নিব। এখন ডেরিভেটিভ করতে হবে। দেখো তো এখানে একটা চেইন রুল আছে। মনে করতেছি হচ্ছে এটা এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স এটা নিচে লিখি। এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু এটা তো এক্স না। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে করতেছি এটা এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু এটাও তো এক্স না। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে করতেছি এটা এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু ওইটাই এক্স। তাহলে আর করা লাগবে না। dx সমান dz। একটু খেয়াল করো খুবই নাইস একটা ঘটনা ঘটছে। এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স তিনটা আছে। এটাকে আমরা জেড ধরবো। সবথেকে বড়টাকে আমরা জেড ধরবো। তাহলে এটাকে যদি জেড ধরো এবার ডিফারেন্সিয়েশন করতে হবে। যে ভাই মনে করতেছি এটা এক্স। এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু এটা তো এক্স না। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সেক্ষেত্রে মনে করতেছি হচ্ছে এটা এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু এটাও তো এক্স না। তাহলে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। মনে করতেছি এটা এক্স। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স ln এ। কিন্তু ওইটাই এক্স। তাহলে আর করা লাগবে না। ঠিক আছে? এক্স পাওয়া পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এখন দেখো ঘটনাটা কি হলো? এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স তিনটা ln এ আছে। dx ইকুয়াল টু dz বাই ln a কিউব। ওকে? তাহলে এটা আসতেছে আমাদের ঘটনা। এই ln এগুলো দিয়ে ভাগ করে দিছি। তাহলে এই যে জিনিসটা আমাদের কাছে আছে এটাকে আমরা এরকম লিখতে পারি যে ভাইয়া এখানে দেখেন ৩টা ২টা ১টা ৩টা ২টা ১টা আছে। আমরা যদি এরকম ভাবে লিখি যে a টু দি পাওয়ার a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x dx। দেখো এই জিনিস আমার কাছে ছিল হচ্ছে ১০টা। তার থেকে আমি একটা আলাদা করে ফেললাম। তাহলে কি থাকবে? আরো ৯টা থাকবে না? ওকে? কি হলো ব্যাপারটা? ভাই এই জিনিস ছিল আমার কাছে কতগুলা? ১০টা। তার থেকে আমি একটা আলাদা করে ফেলছি। আর বাকিগুলো যা ছিল লিখছি। তাহলে এখানে আরো ৯টা থাকবে। তাহলে তুমি এখন কি করবা? তুমি লিখবা যে ভাই দেখেন এইটা হলো z টু দি পাওয়ার 9 অ্যান্ড দিস ইজ হচ্ছে dz
বাই লন এ কিউব। লন এ কিউব তো কনস্ট্যান্ট, তাহলে তোমার এই লন এ কিউবটাকে ইন্টিগ্রেশনের বাইরে বসায় দাও। আর জেড টু দি পাওয়ার 9 এর ইন্টিগ্রেশন কি হবে? জেড টু দি পাওয়ার 10/10। আর জেড এর মান কি ছিল? এটা, তাহলে বসায় দাও। a to the power a to the power a to the power x whole to the power 10. This is z to the power 10 ln a cube plus c. দেখো আমরা এখানে একটা শর্টকাট বানাইতে পারি। কি শর্টকাট বানাইতে পারি? সব থেকে বড় এর পাওয়ার যেটা আছে সেটা পাওয়ার সহ বসে যাবে, পাওয়ার দিয়ে ভাগ হবে, ওইটার মধ্যে যতগুলা এ আছে ততগুলা লনে থাকবে প্লাস সি। কি বললাম? দেখো সর্বোচ্চ এর ঘাত টু দি পাওয়ার তার ঘাত, এই পাওয়ার দিয়ে আবার ভাগ হয়ে যাচ্ছে, আর যতগুলা এ লন এ টু দি পাওয়ার যতগুলো এ, বড়টার এর সংখ্যা, এভাবে চিন্তা করো। ঠিক আছে, এভাবে চিন্তা করো, প্লাস একটা সি। মানে ধরো তোমাকে এখানে যদি বলা হয় যে এরকম ধরো আছে, এটা কিন্তু আমাদের আনসার বাই দ্য ওয়ে, যে এভাবে চিন্তা করো যে ধরো এখানে অনেকগুলো এ আছে, ধরো এটা আছে এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার 100 বা 1000, এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা আনসার কি হবে? তুমি কি বলবা? যে ভাইয়া দেখেন সব থেকে বড় এর পাওয়ার যেটা আছে পাওয়ার শুদ্ধ বসাই দিতে হবে, পাওয়ার দিয়ে ভাগ করতে হবে। লনের পাওয়ার হবে, এখানে কতগুলা এ আছে? 4টা, 4 হবে। লনের পাওয়ার হবে কতগুলা? এই 4টা এ যেহেতু আছে টু দি পাওয়ার 4, এটা হবে। সেম অঙ্কটা যদি ই দিয়ে হইতো, ধরো ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স, এইটার পাওয়ার ধরো 100 দিলাম, ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, সরি ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে কি চেঞ্জ হবে? দেখো এইখানে এই লনের পোর্শনটা থাকবে না, বলতো কেন? কারণ তুমি চিন্তা করো এখানে আইডিয়া কিন্তু একই রকম, যে সবচেয়ে বড় ই এর পাওয়ারটা পাওয়ার শুদ্ধ বসে যাবে, পাওয়ার দিয়ে ভাগ হবে। আর একটা লন থাকার কথা, লন এর মান যেহেতু 1, ওই পার্টটার আমাদের আর লেখার দরকার নাই, লগ এর পার্টটা আর লেখার দরকার নেই। তাহলে এই হলো আমাদের ঘটনা। তাহলে এটা আমরা দেখলাম। এরপরে দেখো কি আছে, এরপরে দেখো সাইন স্কোয়ার কজ স্কোয়ার আছে, যদি থাকে আমাদের কাছে মনে রাখতে হবে যে আমাদের সাইন আর কজের উপর যদি পাওয়ার থাকে, এটাকে আমাদেরকে মানে স্কোয়ার পাওয়ার থাকে, জোর পাওয়ার থাকে, এটাকে আমাদেরকে একঘাত বানাইতে হয়। আমাদের ফর্মুলা হচ্ছে 2 sin স্কোয়ার এক্স কে লেখা যায় হচ্ছে 1 মাইনাস cos 2x, এবং 2 cos স্কোয়ার এক্স কে লেখা যায় হচ্ছে 1 প্লাস cos 2x। এটাকে আমরা অনেক সময় বলি রিডাকশন ফর্মুলা, মানে পাওয়ার রিডাক্ট করে। এটা হলো একটা স্পেশাল ফর্মুলা, ট্রিগোনোমেট্রি এবং হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন অনেক কাজে লাগে আমাদের। কেন? এইটা হলো ভাইয়া দেখেন দ্বিঘাত ত্রিকোণমিতিক রাশি থেকে একঘাত বানায় দেয়। দেখো বাম পাশে আছে স্কোয়ার, সাইন স্কোয়ার কজ স্কোয়ার, আর ডান পাশে কি? একঘাত। এটা দ্বিঘাত ত্রিকোণমিতিক রাশিকে যেহেতু একঘাত বানায় দেয়, এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই যদি হয় তাহলে এখন দেখো এটা আছে, আর বাকি সূত্রগুলো তোমরা জানো যে ট্রিগোনোমেট্রি যদি এরকম হয় 2 sin a cos a, এর একটা ফর্মুলা কি? cos a minus b minus cos a plus b, 2 sin a cos b sin a plus b plus sin a minus b, 2 cos a cos b, এটা কি cos a plus b plus cos a minus b, আর একটা আছে কি 2 cos a sin b। এটা কি ছিল? এটার ফর্মুলা হচ্ছে তোমার sin a plus b plus sin a minus b মাইনাস। ঠিক আছে, এটা হলো আমাদের ফর্মুলা। এই 4টা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে? দেখো যদি সাইন আর কস গুণ আকারে থাকে, বা সাইন আর সাইন গুণ আকারে থাকে, বা কজ আর কস গুণ আকারে থাকে, তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে হয়। আর যদি তাদের উপরে পাওয়ার থাকে, পাওয়ার থেকে আমাদের কি করতে হয়? পাওয়ারটাকে রিডাকশন করতে হয়, একঘাতে নিতে হয়। ওকে, তো যেমন জোর পাওয়ার থাকলে স্পেশালি আমাদের এই সূত্রটা অনেক কাজে লাগে। যেমন 2 sin স্কয়ার x কি লেখা যায়? 1 মাইনাস cos 2x, 2 cos স্কয়ার x কি লেখা যায়? 1 প্লাস cos 2x। দ্বিঘাত থাকলে একঘাত বানিয়ে নিতে হবে। আচ্ছা,
যেমন দেখো এখানে আমাদের যে অঙ্কটা আছে sin 5x cos 2x আছে, তাহলে sin আর cos কি আছে, গুণ আকারে আছে। এটা ধরো a, এটা ধরো b, তাহলে আমাদের কি আছে, ফর্মুলা আনতে হবে, তাহলে একটা 2 দরকার। দেখো এই প্রত্যেকটা ফর্মুলার সামনে একটা করে কি আছে, সামনে একটা করে 2 আছে। তো 2 না থাকলে আমাকে নিয়ে আসতে হবে। তুমি বলতে পারো ভাই দেখেন, তাহলে চলে আকাশ থেকে ধরেন একটা 2 নিয়ে আসি, sin 5x cos 2x, বড়টাকে a ধরবা, ছোটটাকে b ধরবা। তাহলে আকাশ থেকে আমরা একটা 2 নিয়ে আসলাম, তাহলে সামনে আবার একটা হাফ দিতে হবে। এটা হলো a, এটা হলো b। তাহলে 2 sin a cos b সূত্র কি? এটা সূত্র হইল sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। 2 sin a cos b সূত্র। সো দেখো ঘটনাটা কি হলো, sin 7x sin 3x dx এরকম আসে, এটা 7 আর এটা 3x। তাই যদি হয় তাহলে এখন তুমি বলতে পারো ভাই দেখেন হাফ তো আছেই, আর sin 7x কে ইন্টিগ্রেশন করলে কি আসবে, cos 7x, কিন্তু x এর সহগ দিয়ে ভাগ দিতে হবে, মাইনাস cos 7x। আবার sin 3x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 3x, কিন্তু x এর সহগ দিয়ে ভাগ করতে হবে এবং ইন্টিগ্রেশন করলে লাস্টে একটা কি দিতে হয়, c দিতে হয়। ডান। এখানে খেয়াল করো এই অঙ্কটার ক্ষেত্রে 0 থেকে π/2 লিমিট আছে। সো লিমিটটা আমরা একটু পরে চিন্তা করি, আগে আমরা এটা করে নেই। দেখো 0 থেকে π/2 আমরা লিমিটটা একটু পরেই করি, ওকে। এখানে লিমিট লিখি, সমস্যা নেই। 0 থেকে π/2 sin স্কয়ার x sin 3x dx, এটা হলো প্রথম জিনিস। তোমরা কি বলছি, এই যে সাইনের দ্বিঘাত আছে, সাইন কি আছে, দ্বিঘাত আছে। দ্বিঘাত থাকলে আমরা এটাকে একঘাত বানাবো, তাহলে সামনে একটা হাফ নিয়ে আসলাম, ভেতরে একটা 2 নিয়ে আসলাম। কেন, কারণ 2 sin স্কয়ার x এর সূত্রটা আমরা তাহলে বসাতে পারবো। তাহলে হাফ থাকলো 0 থেকে π/2, তাহলে দ্বিঘাত থাকলে আমরা আগে একঘাত বানাই, এটা মনে রাখতে হবে। এটা আসতেছে 1 মাইনাস cos 2x, তার সাথে কি আছে, sin 3x dx। গুণ করে দাও, গুণ করে দেখো হাফ ইন্টিগ্রেশন 0 থেকে π/2 sin 3x মাইনাস sin 3x cos 2x। এরকম আসে। তাই যদি হয় আমরা sin 3x দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে একটা আমরা 2 গুণ করলাম, তাহলে সামনে আবার একটা কি দিতে হবে, সামনে আবার একটা হাফ দিতে হবে। তাহলে 2 sin a cos b, এটার যে সূত্র আছে এই সূত্রটা আমরা আবার এখানে বসা দিচ্ছি। টু সাইন এ cos b সূত্র কি, আবার আমরা বসাই দিচ্ছি sin a প্লাস b, তাহলে এটা হবে 5x প্লাস sin a মাইনাস b x। sin a প্লাস b প্লাস sin a মাইনাস b এরকম আসতেছে। তাহলে এখন দেখো আমরা যদি এখন ইন্টিগ্রেশন করেই ফেলি, তাহলে একটা হাফ আসলো, sin 3x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos 3x, কিন্তু x এর সহগ দিয়ে ভাগ করতে হবে, মাইনাস হাফ sin 5x এর ইন্টিগ্রেশন কি, মাইনাস cos 5x, x এর সহগ দিয়ে ভাগ করতে হবে, আর sin x এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos x। লিমিট হচ্ছে 0 থেকে π/2। বাকি কাজটা আমি করতে চাচ্ছি না, তবে জাস্ট একটু ধরাই দিচ্ছি আর কি। তোমরা মানটা বের করে দিবা। এবার কি করবে, এবার আপার লিমিট গুলা বসায় দিবা। বসায় দিলে কি হবে, হাফ, দেখো মাইনাস cos 3π/2 বাই 3 মাইনাস হাফ মাইনাস cos 5π/2 বাই 5 মাইনাস cos π/2।
দেখো cos পাই বাই 2 এর পোরশনগুলো 0 হয়ে যাবে। এটা আমি একটু থার্ড ব্র্যাকেট দিলাম, হ্যাঁ? হাফ আলাদা করলাম। আপার লিমিট এবার লোয়ার লিমিট করো। লোয়ার লিমিট করলে দেখো কি আসে? তোমার cos 0 1/3 মাইনাস হাফ মাইনাস 1/5 মাইনাস 1। ওকে? তো তাই যদি হয়, এখন তোমরা এখন এটা বলতে পারো ভাইয়া cos 90 এর মান 0, তাহলে cos 390 এর মানও 0, cos 590 এর মানও 0, cos শুধু 90 এর মানও 0, এই পার্টটা 0ই হয়ে যায়। তাহলে থাকে হচ্ছে হাফ, আর এখানে মাইনাস 1/3 মাইনাস হাফ ইন্টু মাইনাস 1/5 মাইনাস 1 মাইনাস 4/15। ক্যালকুলেশনে কোনো ভুল না করে থাকলে হাফ ইন্টু মাইনাস 4/15 তাহলে আসতেছে মাইনাস 2/15। আচ্ছা, এটা আমাদের আনসার যদি ক্যালকুলেশনে কোনো ভুল না করে থাকি। এই অঙ্কটা তোমরা ক্যালকুলেটরে যদি এমসিকিউতে আসে, এমসিকিউতে তোমরা অবশ্যই ক্যালকুলেটরে করবা। ঠিক আছে? এমসিকিউতে ক্যালকুলেটরে করবা। ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মোডে রাখতে হবে। শোনো, ট্রিগোনোমেট্রিক যদি কোনো ফাংশনে করো, ক্যালকুলেটর অবশ্যই আগে রেডিয়ান মোডে নিয়ে যাবে। ইন্টিগ্রেশন করার সময় অবশ্যই আগে ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিয়ে যাবে, এটা খেয়াল রাখবা। চলো আমরা একটা রেডিয়ান মোডে করে দেখি যে অ্যান্সারটা মিলছে কিনা, বা না মিললেও তোমরা নিজেরা করে নিও। মানে আমি আর করবো না, বাট তোমার জাস্ট দেখার জন্য যে sin x হোল স্কোয়ার ইন্টু sin 3x। ক্যালকুলেটর অবশ্যই রেডিয়ান মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্ক অ্যান্সার মিলবে না। মাইনাস 2/15 মিলছে, ঠিক আছে? সো আলটিমেটলি ক্যালকুলেটরে কিন্তু আমরা কি করব, ইন্টিগ্রেশন করার সময় রেডিয়ান মোডে রাখবো, এটা খেয়াল রাখবো, এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এবার খেয়াল করো, আমরা দেখতেছি যে 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্স আছে, এবার 1 প্লাস কজ এক্স আছে 1 মাইনাস কজ এক্স আছে। এটা আমরা খেয়াল রাখবো যে ভাইয়া 1 প্লাস বা মাইনাস সাইন এক্স থাকলে, দেখো 1 প্লাস সাইন এক্স থাকলে আমরা কি করব, আর 1 প্লাস কজ এক্স থাকলে আমরা কি করব? এখানে দুইটা প্রসেস আছে। প্রথম প্রসেসটা সার্বজনীন, মানে সবগুলোর জন্য খাটে, যেটা বিপরীতটা দিয়ে গুণ করব। এটা হলো প্রসেস 1, হচ্ছে কি এদের বিপরীতটা দিয়ে গুণ করতে হবে। যেমন এটা থাকলে আমরা গুণ করব 1 মাইনাস সাইন এক্স দিয়ে, এটাতে গুণ করব 1 প্লাস সাইন এক্স দিয়ে, এখানে গুণ করব 1 মাইনাস কজ এক্স দিয়ে, আর এটাতে গুণ করব 1 প্লাস কজ এক্স দিয়ে। এটা হলো কি, এটা হলো তোমার বিপরীত দিয়ে গুণ করলে এটা একটা প্রসেস হইতে পারে। আর কজের ক্ষেত্রে হাউএভার আরেকটা জিনিস করা যায়, সেটা হলো 1 প্লাস কজ এক্স যেটা আছে, এটাকে লেখা যায় 1 প্লাস কজ 2 থেটা বাই 2, 1 প্লাস কজ 2 থেটা, 2 কজ স্কোয়ার থেটা বাই 2। আবার 1 মাইনাস কজ এক্স থাকলে তাহলে এটাকে লেখা যাবে হচ্ছে 2 সাইন স্কোয়ার থেটা বাই 2। এইভাবে তুমি চিন্তা করতে পারো, তাহলে এক্ষেত্রে এইভাবেও করতে পারি। তো দুইটা প্রসেসে করা যায়, কজেরটা দুইভাবে করা যায়, আর সাইনেরটা এইভাবে আমরা করবো আর কি। ওকে, তো দেখো কি ঘটনা ঘটতেছে এখানে, আমরা একটা সাইন দিয়ে করতেছি, একটা কজ দিয়ে করতেছি। সো দুইটা দুই রকমের নিয়মে করতেছি। যে এখানে আমরা কি করব, এই যে 1 মাইনাস সাইন এক্স আছে, তাহলে আমরা উপর নিচে কি গুণ করব, আমরা 1 প্লাস সাইন এক্স গুণ করব। গুণ করলাম, গুণ করলে দেখো কি হবে, নিচে কি আসে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স হয়ে যায়। তো তোমরা জানো নিচেরটাকে তাহলে কি লেখা যায়, কজ স্কোয়ার এক্স লেখা যায়। ঠিক আছে, তাহলে তুমি এটা লিখতে পারো ভাইয়া 1 বাই কজ স্কোয়ার এক্স আছে একটা, প্লাস সাইন এক্স বাই কজ এক্স স্কোয়ার এক্স আসে। তাহলে কি হলো, এই যে 1 বাই কজ স্কোয়ার এক্স আলাদা করলাম, সাইন এক্স বাই কজ স্কোয়ার এক্স আলাদা করলাম, এটা এরকম ভাবে একটু লিখছি। কেন লিখলাম, এটা আসবে সেক স্কোয়ার এক্স, এটা ট্যান এক্স সেক এক্স। ওকে, সেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি, ট্যান এক্স,
tan x sec x এর ইন্টিগ্রেশন কি sec x প্লাস c। ডান। এই একইভাবে পরেরটাও তুমি কিন্তু নিজেরা ট্রাই করবা এইভাবে যে ভাইয়া 1 মাইনাস cos 4x দিয়ে গুণ। এটা করে তোমরা নিজেরা ট্রাই করবা পরেরটা। ওকে, আমরা ওভাবে করতেছি না। পরেরটা করার জন্য যেহেতু cos আছে আমাদের জন্য বিশেষ সুবিধা আছে যে ভাইয়া এখানে লেখা যায় 1 প্লাস cos 2 ইন্টু 2x 1 প্লাস cos 4x। ওকে, তাহলে এটাকে লেখা যায় কি 1 প্লাস cos 2 থিটার সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা। 1/2 কনস্ট্যান্ট বাইরে আসলো আর 1 বাই cos স্কয়ারকে লেখা যায় sec স্কয়ার 2x। তো হাফ থাকলো। দেখো sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন হচ্ছে tan x, কিন্তু x এর সহগ যে 2 আছে 2 দিয়ে ভাগ করতে হবে। শেষ, এটা আনসার। তাহলে এটা কি আসলো 1/4 tan 2x প্লাস c। ডান, ঠিক আছে। তাহলে চলো, তাহলে কি করলাম 1 মাইনাস সাইন এক্স থাকলে বা 1 প্লাস সাইন এক্স থাকলে সাইন থাকলে বিপরীতটা দিয়ে গুণ করবা, কস থাকলেও এটা করা যায়, এটা তোমরা নিজেরা করে দেখতে পারো, কিন্তু আমরা কস থাকলে এটা দিয়ে করবো, এটা দিয়ে জেনারেলি আমাদের ইজি হয় এবং অ্যান্সারও জেনারেলি এটা দিয়ে থাকে। আচ্ছা, আমাদের আজকে লাস্ট টপিক যেটা আছে, আমাদের আর 2-3টা ম্যাথ আছে, বাট টপিকটা দেখো। লাস্ট টপিক যেটা আছে এই ক্লাসের সেটা হলো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন যদি থাকে এটাকে আমরা বলি লন, নিচের ফাংশনটা আসে, আর নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 রুট ওভার ফাংশন আছে। তো এটা যদি আমরা একটা ছোট করে দেখাইতে পারি, দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন, আমরা কি করব ধরবো হচ্ছে এই যে নিচের যে ফাংশনটা আছে এটাকে যদি z ধরো, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে f প্রাইম x, x যে পাশে আছে এই পাশে dx না হচ্ছে dz। দেখো এই জিনিসটা যেটা আছে এটা হলো তোমার dz আর নিচে আসছে z, তাহলে এটা রেজাল্ট আসবে হচ্ছে ln z প্লাস c, মানে ln fx প্লাস c। এই যে প্রথমটা আমরা প্রুফ করে ফেলছি। আর সেম ভাবেও তুমি যদি বলতে ভাই নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, এই ক্ষেত্রে কি হবে দেখো এইটাও কিন্তু আবার আমাদের কি হয়ে যায়, এটা কিন্তু আমাদের dz হয়ে যায়, ডিভাইড বাই রুট ওভার z আসে। তো আমরা কি করব একটা করে 2 গুণ করব। কেন? কারণ হচ্ছে এই যে 1/2 রুট z কে ইন্টিগ্রেশন করলে কি আসবে রুট z প্লাস c, তাহলে 2 রুট ওভার z হচ্ছে fx প্লাস c। তাহলে কি দেখলাম নিচে একটা ফাংশন, উপরে আছে তার ডিফারেন্সিয়েশন, সূত্র কি লন নিচের ফাংশন, নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2 নিচের ফাংশনের রুট, 2 নিচে যেটা আছে আর কি এটা। তাহলে এখন দেখো এখানে ln x, সরি 0 থেকে ln 2 1 প্লাস ই টু দি পাওয়ার x, শুধু ই টু দি পাওয়ার x। দেখো নিচেরটাকে তুমি যদি ফাংশন চিন্তা করো, এই ই টু দি পাওয়ার x হচ্ছে তার ডিফারেন্সিয়েশন। খেয়াল করো যে ভাইয়া fx যদি তোমার কি হয় 1 প্লাস ই টু দি পাওয়ার x হয়, এইটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে 1 এর ডিফারেন্সিয়েশন 0, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x, তো এটা আসে। তো এটা সূত্র কি হবে ln নিচেরটা, এর লিমিট হচ্ছে 0 থেকে ln 2। তো লিমিট আমরা এখন কি করব আপার লিমিট লোয়ার লিমিট বসাই দিব, চলো দেই ln 1 প্লাস ই টু দি পাওয়ার ln 2 ln 1 প্লাস ই টু দি পাওয়ার 0। দেখো ই টু দি পাওয়ার ln থাকলে এই দুইটা উধাও হয়ে যায়, তাহলে থাকে কত ln 1 প্লাস 2 ln 1 প্লাস 1, তাহলে ln 3 মাইনাস ln 2, ln লগারিদমের মধ্যে কি হয় ভাগ থাকলে এটা বিয়োগ থাকলে এটা ভাগ হয়ে যায়, ln 3/2। এবার দেখো এই যে 1 বাই cos স্কয়ার আছে, এটাকে আমরা কি লিখতে পারি sec স্কয়ার x রুট ওভার 1 প্লাস tan x। তাহলে দেখো এইখানে তুমি এভাবে চিন্তা করো যে এই যে fx যদি তুমি এটাকে চিন্তা করতা 1 প্লাস tan x কে, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসতো 1 এর ডিফারেন্সিয়েশন 0, tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x। তাহলে কি আসতেছে নিচে একটা ফাংশনের উপরে রুট, উপরে তার ডিফারেন্সিয়েশন, সূত্র কি সূত্র হলো 2 রুট ওভার নিচের ফাংশন, 2 রুট ওভার ফাংশন প্লাস c। ডান, এটা আমাদের আনসার, শেষ।
তো সেম ঘটনা আমরা এখানে একটা জিনিস দেখি যে ভাই এটা দেখে যদিও মনে হচ্ছে না যে এটা কিভাবে করা যায় এটা আমরা বুঝবো, বাট বিশ্বাস করো এইটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরেরটা পাওয়া যায়। এটা তোমার কি রাখতে হবে? একটু মাথায় রাখতে হবে। কারণ এটা চুয়েটে আসে, এটা পরীক্ষায় আসে আরকি, হ্যাঁ? মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমি তোমাকে দেখাবো যে যাই। তোমাকে দেখাই দিয়ে তোমার আ কি বলে? তুমি দেখাইলে তুমি বুঝবা যে এটা হচ্ছে। বাট পরীক্ষার হলে এটা মাথায় রাখতে হবে। নাহলে কিন্তু হঠাৎ করে মাথায় আসবে না যে নিচে একটা কিছু আছে, উপরে একটা কিছু আছে। তুমি ট্রাই করে দেখবা যে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে কিনা। তো খেয়াল করো আমরা যদি এখানে ধরি fx সমান sin টু দি পাওয়ার 4x cos টু দি পাওয়ার 4x, তাই তো? তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? দেখো, মনে করতেছি হচ্ছে sin x টা হচ্ছে x। তাহলে sin x কে x চিন্তা করলে, এই sin x কে যদি x চিন্তা করো, তাহলে এটা হচ্ছে 4x³ হচ্ছে ডিফারেন্সিয়েশন। কিন্তু sin x টা তো x না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন করলে cos x আসবে। পরের ক্ষেত্রে মনে করতেছি cos x টা হচ্ছে x, তাহলে এটা 4x³ হচ্ছে এটা ডিফারেন্সিয়েশন। কিন্তু cos x তো x না, তাহলে আবার এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে? -sin x আসবে। ঠিক আছে? এই ২ টা থেকে তুমি কিছু জিনিস কমন নিতে পারো। 4sin x cos x কমন নিতে পারো। কমন নিলে দেখো কি আসে? এখানে আসে sin স্কয়ার x আর ওখানে আসে cos স্কয়ার x। দেখো কি হইছে? মনে করতেছি এটা x। তাহলে x4 এর ডিফারেন্সিয়েশন 4x³ কিন্তু এটা তো x না, তাহলে আবার ডিফারেন্সিয়েশন। মনে করতেছি এটা x, তাহলে x4 এর ডিফারেন্সিয়েশন 4x³ কিন্তু এটা x না হলে আবার ডিফারেন্সিয়েশন করলে কি আসে? -sin x আসে। এই ২ টা থেকে দেখো 4sin x cos x কমন নেওয়া যায়। আর এখান থেকে cos স্কয়ার x, সরি এখান থেকে sin স্কয়ার x তাহলে, আর এখান থেকে কি? cos স্কয়ার x থাকে। তোমরা আকাশ থেকে একটা মাইনাস নাও। তাহলে এখানে এই 4 কে লেখা হচ্ছে 2 × 2 sin x cos x। আর এখানে আমরা যেটা করতেছি যে আকাশ থেকে মাইনাস নিছি কেন? এই জিনিসটাকে উল্টায় দেওয়ার জন্য। cos স্কয়ার x sin স্কয়ার x কেন উল্টায় দিলাম? কারণ তার একটা সূত্র আসে। ভাই এই যে sin স্কয়ার cos স্কয়ার ছিল, যদি উল্টায় দেই তাহলে একটা সূত্র আসে। তাহলে এই যে তোমার মাইনাস এটা আসে, দেখি cos 2x এর ফর্মুলা। তাহলে দেখো এইটা হলো sin 2x এর ফর্মুলা। এটা কি? sin 2x এর ফর্মুলা। আর এটা কি? এটা হলো cos 2x এর ফর্মুলা। তাহলে আবার দেখো 2 sin x cos x sin 2x বা -sin 4x আসে। সো আমরা দেখতে পারতেছি sin টু দি পাওয়ার 4 আর cos টু দি পাওয়ার 4x এ ডিফারেন্সিয়েশন করলে -sin 4x আসে। তাহলে এটাকে আমরা এরকম লিখতে পারি। মাইনাস সামনে দিলাম। যে ভাইয়া sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x dx। আর এখানে sin 4x ছিল। আমরা এখানে একটা মাইনাস দিলাম, সামনে একটা মাইনাস দিলাম। তো দেখো এইটা হলো নিচে আমাদের একটা কি? একটা ফাংশন। উপরে আছে কি? তার ডিফারেন্সিয়েশন। তাহলে সূত্র কি হবে? ln নিচের ফাংশন। এটা আমাদের আনসার। তোমরা তোমাদের এটা একটু করে দেখাতে পারলে ভালো হয় বাম পাশে যে তোমরা ডিফারেন্সিয়েশন করলে যেটা আসে। বাট এটা মাথায় রাখতে হবে, নাহলে পরীক্ষার হলে কিন্তু মনে আসবে না। তো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন হলে সূত্র কি? ln নিচের ফাংশন। তো এই হলো আমাদের ফর্মুলা। এই ফর্মুলাগুলো কিন্তু শুধুমাত্র ২ টা ৩ টা অঙ্ক করতেছি এরকম না। অন্য অঙ্কের মধ্যেও দেখবা যে এই ফর্মুলাগুলো আমাদের লাগতেছে। তো আজকেরটা একদম ফান্ডামেন্টাল এটা ছিল, এই লেকচারটা একদম পুরা ফান্ডামেন্টাল একদম বেসিক থেকে আমরা শুরু করছি। একটু ফাস্ট যাওয়া লাগছে কারণ আমরা অল্প টাইমের মধ্যে ওটাকে মানে পুরা জিনিসটাকে একদম বেসিকটাকে আমরা নিয়ে আসার চেষ্টা করছি। একাডেমিক ক্লাস হলে হয়তো আরেকটু স্লো যেতে পারতাম, আরেকটু টাইম নিয়ে করতে পারতাম। বাট একদম বেসিকটাকে অল্প টাইমের মধ্যে আমরা অ্যাডমিশনের দিকে চলে যেতে হবে বলে এইভাবে কিন্তু চলে যাচ্ছি। বাট পুরাপুরি ফান্ডামেন্টাল জিনিসগুলো যেগুলো আমাদের মোটামুটি পসিবল এই টাইমের মধ্যে করা, আমি সবই কভার করছি। আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে এই কালার দিয়ে মনে হয় দেখা যাচ্ছে না। তাহলে আমরা অন্য কোনো কালার দিই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে ক্লাস করার জন্য। আশা করতেছি সবার কাছে সবকিছু ক্লিয়ার। আর নাইলে তো এই ভিডিও তোমার জন্য থাকবেই। তো ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।